তো যারা বলছিলেন যে সাউন্ড কমের জন্য সমস্যা হচ্ছে তাদেরকে আরেকবার বলে নিই। হ্যাঁ, সো আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি প্রেপোজিশন ইন ডিটেইল ফর এসএসসি তে যেই বিষয়টা আসে আর কি। ওই যে আমি যেটা বললাম, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে প্রেপোজিশন মানে হলো পূর্বে অবস্থান। হ্যাঁ, আমরা যখন ভেঙে ভেঙে বলি তখন আমরা বলি প্রি আর পজিশন, বাট একসাথে বলে প্রেপোজিশন উচ্চারণটা হয়। তো খেয়াল করেন, আমরা এখন দেখতেছি প্রেপোজিশনের বেসিক কনসেপ্ট। হ্যাঁ, বেসিক কিছু কনসেপ্ট দেখতেছি আমরা। তো একটু খেয়াল করেন, আমাদেরকে ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী ছোটবেলা থেকে পড়ায় আসছে। গ্রামার কিন্তু দুই রকমের আমরা জানি, যে একটা হলো ট্র্যাডিশনাল গ্রামার আর একটা হলো মডার্ন গ্রামার। তো মডার্ন গ্রামারে যে ঘটনাটা ঘটছে বা মডার্ন গ্রামারে কিন্তু অনেক পরিবর্তন আসছে, বাট আমরা বাংলাদেশের বা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখনো আসলে মডার্ন গ্রামারের সাথে ইউজ টু হয়নি। তো আমরা ট্র্যাডিশনাল গ্রামারের বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে বলতেছে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে প্রেপোজিশন পূর্বে অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রেপোজিশন গুলো এরা কার পূর্বে অবস্থান করে? হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু মূলত এসএসসির জন্য ডেডিকেটেড আর কি। তো খেয়াল করেন, প্রেপোজিশন গুলো চারটা জিনিসের পূর্বে বসতে পারে। হ্যাঁ, নাম্বার 1, মানে প্রেপোজিশন যার পূর্বে বসে সেটাকে বলা হয় প্রেপোজিশনাল অবজেক্ট। এই প্রেপোজিশনাল অবজেক্ট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। ঠিক আছে? তো যারা একটু বেশি আগ্রহী স্টুডেন্ট আছেন আর কি, তো আপনারা এই স্লাইডগুলো একটু পড়ে নিন। মানে আমরা এখন পুরো প্রায়োগিক বিষয়টাতে চলে যাব। 2 নম্বরে বলা হচ্ছে প্রেপোজিশনের পরে যদি এই চারটা জিনিস না থাকে তখন সেই প্রেপোজিশনগুলোকে অ্যাডভার্ব বলা হয়। হ্যাঁ, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ পজিশন ইত্যাদি যে কোনো কিছু হতে পারে আর কি। সো আমরা ওইদিকে যাচ্ছি না, এই চারটা স্লাইড আপনারা একটু পড়ে নেবেন। বাট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। বলতে পারেন ভাই তাহলে রাখছেন কেন? রাখছি যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাদের জন্য, জাস্ট দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিক্যালি একবার আমাদের আসলে প্রেপোজিশনগুলো যে জায়গাতে লাগবে আমি মূলত সেখান থেকে আপনাদের আলোচনা শুরু করছি, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো এবার একটু খেয়াল করেন, স্পেশালি এসএসসির স্টুডেন্টরা এখন থেকে মানে পরবর্তী যে আলোচনাটা খুব গুরুত্ব সহকারে দেখবেন, মারাত্মক কাজে আসবে। এবং আমরা নেক্সট ক্লাসে আমরা 2টো ক্লাস নেব প্রেপোজিশনের উপর ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে আপনাদের এই যে টেস্ট পরীক্ষা হয়ে গেল, যেহেতু টপিকটা নতুন, এর আগে আপনাদের ওইভাবে বোর্ড এক্সামে প্রেপোজিশনের ক্লাস আপনারা দেখেন নাই, আমি টেস্ট পেপার থেকে অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেবো এবং দেখবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকেই অলমোস্ট সব কিছুই কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আপনাকে মুখস্থ করতে হবে। তো আমরা একটু খেয়াল করি, দেখেন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, নিচের 4টা অংশে ভাগ করে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার শেখেন তাহলে আপনার প্রেপোজিশন শিখতে সুবিধা হবে। আমি প্রেপোজিশন শিখতে গিয়ে যেই ঝামেলাটায় পড়তাম সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি কি ঝামেলায় পড়তাম জানেন? আমি যখন প্রেপোজিশন শিখতাম প্রথমে এ দিয়ে শুরু করতাম। ধরে নেন আমি শুরু করছি অ্যাবাউট দিয়ে, হ্যাঁ, এরপরে চলে গেছি ধরে নেন অ্যাবাভ, হ্যাঁ, এরপরে চলে গেছি ধরে নেন অ্যাট, তারপরে বিতে গেছি বিফোরে, বি সাইডে। হ্যাঁ, পরে গিট্টুটা লাগছে কি জানেন? আমি এ এর ব্যবহার শিখে বিতে আসছি, বিতে এসে এই সব ভুলে গেছি। আসলে প্রেপোজিশন শিখতে গেলে আপনাকে এই প্রেপোজিশনগুলোর মানে কাজকর্ম, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে শিখতে হবে। তো ওই হিসাব করতে গেলে আমরা প্রেপোজিশনগুলোকে 4টা ভাগে ভাগ করব। নাম্বার 1, প্রেপোজিশনস অফ পজিশনিং অর প্রেপোজিশনস অফ প্লেস। সাধারণত কোনো কিছুর অবস্থান বা পজিশন বোঝানোর জন্য প্রেপোজিশন কিভাবে বসে সেটাকে আপনি ভাগ করে শিখবেন। তবে এই প্রথম যেই ভাগটা করছি আমরা, এই ভাগটাতে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা যেই জিনিসগুলোর অবস্থান বলবো বা যার সম্পর্কে বলবো সেটা অবশ্যই স্থির থাকবে। 2 নাম্বার যেটা, সেটা হলো প্রেপোজিশনস অফ মুভমেন্ট। যখন কোনো কিছু গতিশীল থাকবে তার জন্য আমরা প্রেপোজিশনগুলো কিভাবে ব্যবহার করব এটা আমরা দেখব। হ্যাঁ, তারপরে 3 নাম্বার যেটা প্রেপোজিশনস অফ টাইম, মানে সময় সংক্রান্ত যেটা। আর 4 নাম্বার যেটা, এইটা হলো আদার্স। মূলত এই জায়গা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এই জায়গা থেকে হিউজ পরিমাণ কোয়েশ্চেন আসে, বাট এই অংশটা হলো আপনার মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ডেন্ট। আপনি কত বেশি মুখস্থ করতে পারেন, কত ভালো মুখস্থ করতে পারেন, সেই খেলাটা আপনি এখানে দেখাবেন। তো এখানে কি কি থাকতেছে? এইখানে থাকতেছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়ছেন তো ছোটবেলায়, অ্যাভয়েড মানে হচ্ছে মেনে চলা, বাই মানে দ্বারা আমরা পড়ছি, কিন্তু আমরা দেখবো মেনে চলার ইংরেজি হবে অ্যাভয়েড বাই। হ্যাঁ, এরকম আর কি। তো আপনাকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো, এইটা পুরোটা মুখস্থ নির্ভর বিষয়, কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইখানে আরো যেই জিনিসটা আছে সেটা হলো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব, এখন অনেকে বলতে পারে ভাই গ্রুপ ভার্ব আবার কি? গ্রুপ ভার্ব মানে হলো একটা ভার্বের পরে আপনি ডিফারেন্ট প্রেপোজিশন ব্যবহার করবেন এবং দেখবেন ভার্বটার মিনিং চেঞ্জ হয়ে যাইতেছে। যেমন আমরা নর্মালি জানি লুক মানে হলো তাকানো, বা কারো দিকে তাকালে সেক্ষেত্রে আমরা বলি লুক অ্যাট, কিন্তু লুক ইনটু এটার তাকানো না, এর মানে হলো তদন্ত করা। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। আবার দেখেন লুক ডাউন আপন মানে কাউকে ঘৃণার চোখে দেখা,
অবজ্ঞা করা। এই যে দেখা গেছে আমরা যখন একটা করে ভার্বের পরে মানে একটা ভার্বের পরে ডিফারেন্ট ডিফারেন্ট প্রেপোজিশন ব্যবহার করছি, মিনিং চেঞ্জ হয়ে যাইতেছে, তখন এটাকে গ্রুপ ভার্ব বলা হয় আর কি। হ্যাঁ, এটা নিয়েও আমরা টুকটাক কথা বলবো। তাহলে দিস আর দ্য 4 টাইপস। হ্যাঁ, এই 4টা টাইপে ভাগ করে নিয়ে আপনি যদি প্রেপোজিশনগুলো শেখেন, আপনার জন্য শিখতে, বুঝতে, জানতে এবং প্রয়োগ করতে খুব বেশি সুবিধা হবে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন প্লিজ। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ। গ্রুপ ভার্ব এখন অনেকে বলতে পারে ওকে ম্যান, তাহলে আমি ধরে নিচ্ছি ইনশাল্লাহ সমস্যা নাই। তাহলে এখন আমরা চলে যাচ্ছি। ওকে, দেখেন এখন আমরা জাম্প করব। কোন জায়গাটায় জাম্প করব মুরব্বী? এই যে প্রেপোজিশনস অফ পজিশন। আমরা এখন পজিশন বোঝানোর জন্য কিভাবে হাউ টু ইউজ প্রেপোজিশনস ফর এক্সপ্রেসিং পজিশন অর লোকেশন, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে আসেন আমরা এখন সরাসরি চলে আসছি। আমরা এখন সরাসরি যেই জায়গাটায় চলে আসছি, সেটা হলো প্রেপোজিশনস অফ পজিশনিং। সাধারণত কোনো কিছুর পজিশন বা অবস্থান বোঝালে কিভাবে আমরা প্রেপোজিশন ব্যবহার করব, এখন আমরা সেইটা নিয়েই মূলত কথা বলবো। তার আগে আসেন আপনাদের আমি একটা ভুল ভেঙে দেই, ঠিক আছে? আপনাদের একটা ভুল ভেঙে দেই। আমরা কিন্তু কোন জায়গাটায় আছি আপনাদেরকে মনে করায় দেই, প্রেপোজিশনস অফ পজিশন। আমরা এখন অবস্থান দেখব, তবে সেটাকে আমি আবারও বলছি, আমরা সেই জিনিসটারই অবস্থান দেখব যেটা হলো স্থির অবস্থায় আছে। ওকে ম্যান, জাস্ট একটু খেয়াল করেন, ইনশাল্লাহ খেলা হবে, ঠিক আছে? প্রেপোজিশন আজকে শিখছেন, আজকের পরে আর কোনোদিন শিখবেন না, এরপর আপনি শিখাইবেন ইনশাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, আমাদেরকে পড়ানো হয়েছে কি জানেন? আমাদেরকে পড়ানো হয়েছে উপরে। হ্যাঁ, এই যে উপরে বোঝাতে গেলে কি বসে? অন বসে। উপরে বোঝাতে গেলে কি বসে? অ্যাভাব বসে। উপরে বোঝাতে গেলে কি বসে? ওভার বসে। তো মজার ব্যাপার হচ্ছে কি, আমরা আমাদের লাইফে এই 3টা প্রেপোজিশনকে যখন পড়ে আসছি, আমরা যখন এই 3টা প্রেপোজিশন পড়ে আসছি, আমাদেরকে হয় কিছু ক্ষেত্রে ভুল ডিরেকশন দেয়া হয়েছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই ভুল পড়ে আসছি। তো আপনাদের মধ্যে কে আছেন যিনি আমাকে এই 3টা প্রেপোজিশনের ব্যবহার বলতে পারবেন? একটু কমেন্ট করেন তো। আপনাদের মধ্যে কে আছেন যিনি এই 3টা প্রেপোজিশনের ব্যবহার আমাদেরকে বলতে পারবেন? দেখি, হুজ গোনা ফার্স্ট টু কমেন্ট। হ্যাঁ, কে কমেন্ট করতে পারছেন শুরুতে? দেখি, কুইকলি কমেন্ট করেন। এখন গিট্টুটা কোন জায়গায় লাগছে জানেন? আমাদেরকে বলা হচ্ছে কি যে এই প্রেপোজিশন গুলো কোথায় বসে জানো? কোথায় বসে? এই যে দেখেন, আমাদেরকে এইভাবে বলা হয়েছে, মানে আমি এইভাবে শিখে আসছি, আমি জানি না আপনারা কি শিখছেন। আমার ঠিক এইভাবেই শেখানো হয়েছিল যে কোনো কিছু যখন কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকে তখন হয় অন, যখন তার চেয়ে একটু উপরে থাকে তখন হয় ওভার, আর যখন অনেক উপরে থাকে তখন হয় অ্যাবাভ। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এইটা কতটুকু কারেক্ট? এইখানে ঝামেলা আছে। হ্যাঁ, আমি আবারও বলি, আপনারা হয়তো এভাবে পড়ে আসছেন, স্পর্শ করে উপরে থাকলে অন, তার চেয়ে একটু উপরে থাকলে ওভার, অনেক উপরে থাকলে অ্যাভাব। অনেক আবার এভাবে বলছে যে না ভাইয়া, বিষয়টা হচ্ছে এরকম, স্পর্শ করে থাকলে অন, তার চেয়ে একটু উপরে থাকলে মানে সীমার মধ্যে উপরে থাকলে ওভার, সীমার বাহিরে উপরে থাকলে অ্যাবাভ। তো দাদা, এই তথ্য তো ভুল না, মানে এটা তো ভুল না, বলেন তো? এই তথ্যটা তো ভুল, এটা তো রুল না, এই তথ্যটা আসলে রুল না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায় এইবার আমি আপনাদেরকে বলি, দেখেন, মাথায় রাখেন। সবচেয়ে সহজ প্রেপোজিশনটা দিয়ে আমরা আগে শুরু করি। সবচেয়ে সহজ প্রেপোজিশনটা হলো ওভার। হ্যাঁ, সবচেয়ে সহজ প্রেপোজিশনটা হচ্ছে ওভার। এখানে মানে কিভাবে সহজ আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, আমরা অনেকে মনে করি কি যে ভাই ওভার মানে অনেক কঠিন। না, অনেক কঠিন না, আপনি শুধু এতটুকু মনে রাখেন, ও ভি ই আর, আমরা ওভার বলি, উচ্চারণ হচ্ছে ওভার, ও ভি ই আর, ওভার। আপনি সামনে একটা সি লাগাই দেন, তাহলে কি হয়ে গেছে বাবা? কাভার। তাহলে আপনি মাথায় রাখবেন, ও ভি ই আর, ওভার, ওভারের সামনে সি লাগাই দিলে কি হয়? কাভার হয়। কভার না কিন্তু, কাভার। তাহলে আপনি যেটা মাথায় রাখবেন, কাভার করা মানে কি? কাভার করা মানে ঢেকে রাখা। কাভার করা মানে ঢেকে রাখা, আবৃত করা। কোনো কিছু যখন কোনো কিছুকে ঢেকে রাখে বা কাভার করে, শুধু তখনই ওভার বসে। তাহলে সহজ কথা হলো, আপনি এভাবে মনে রাখতে পারেন, কাভার করলে ওভার হয়, কাভার নয়, ওভার নয়। এই 3টা প্রেপোজিশন ভুলভাবে শিখে আসছি আমরা। তাহলে ভুলকে মুছে ফেলে রুলটা শিখে ফেলেন আজকে। হ্যাঁ, সেটা হলো কোনো কিছুরে কাভার করলে ওভার বসে, কাভার করলে ওভার হয়, কাভার নয়, ওভার নয়। আই রিপিট, কাভার করলে ওভার হয়, কাভার নয়, ওভার নয়। তাইলে আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো সেটা হলো, খেয়াল করেন, হ্যাঁ, স্পর্শ করে অথবা স্পর্শ না করে। অর্থাৎ আপনি কোনো কিছু ঢাইকা রাখছেন, সেটা আপনি স্পর্শ করে ঢাকেন,
স্পর্শ ছাড়া ঢাকেন, ঠিক আছে। এরপরে সম্পূর্ণ ঢাকেন আর অর্ধেক ঢাকেন। ঢাকছেন মানেই কাভার করছেন মানে ঢাইকা রাখছেন। তাহলে কাভার করলে ওভার হয়, কাভার নয় ওভার নয়। তাহলে সিম্পলি আমরা মাথায় রাখবো যখন কোনো কিছুটা ঢেকে রাখে, যেমন ধরুন আমি একটা ছাতা মাথার উপরে ধরে রাখছি, তাহলে আমি যখন ছাতার উপরে মাথা ধরছি, এই ছাতাটা আমি মাথার সাথে স্পর্শ করে রাখি আর মাথা থেকে 2 হাত উপরে রাখি। আমি দেখেন মাথারে কাভার করছি কিনা, কাভার করছি। আমি আমার বডিকে কাভার করছি কিনা, কাভার করছি। তাহলে সিম্পলি যে বিষয়টা আসতেছে, কোনো কিছুটা কাভার করলে, যেমন দেখেন এই যে আমি একটা শার্ট পরে রয়েছি, কালার জানি না, ঠিক আছে, কালার আমার বউ বলতে পারবে আর বাচ্চা বলতে পারবে, হ্যাঁ। তো দেখেন এই যে শার্টটা দিয়ে আমি আমার শরীরটাকে কাভার করে রাখছি। এখন বলেন তো শার্ট কি আমার শরীরকে স্পর্শ করে আছে না? আছে তো। তাহলে স্পর্শ করলে অন হয়, কি বলছে? সবসময় তো হয় না। যখন উদ্দেশ্যটা থাকে কাভার করা, তখন আমাদেরকে প্রেপোজিশন হিসেবে ওভার লিখতে হয়। তাহলে সিম্পলি আমরা মাথায় রাখবো কাভার করলে ওভার হয়, কাভার নয় ওভার নয়। আই রিপিট, হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এইবার আসেন মুরব্বীরা, আমরা এখন দেখব আরেকটা প্রেপোজিশন যেটা আমাদেরকে ভুলভাবে পড়ানো হয়েছে রুল না শেখায়া, সেটা হলো অ্যাভাব। হ্যাঁ, অ্যাভাব। এই অ্যাভাবটা কখন আমরা ব্যবহার করব? দেখেন সরাসরি গায়ের উপরে লেগে আছে এরকম নয়, মানে সরাসরি গায়ের উপর স্পর্শ করে লেগে রয়েছে এরকম না, বরং উচ্চতার দিক থেকে কোনো কিছুর উপরে, অথবা পাশের দিক থেকে কোনো কিছুর উপরে। হ্যাঁ, তাহলে এখন চিন্তা করতে পারেন যে ভাই উচ্চতার দিক থেকে উপরে, এইটা আবার কি জিনিস? এই যে দেখেন এটা কি জিনিস আমি একটু বলি। ধরেন যে এইটা হলো একটা গাছের গুড়ি বা কাঠ, ঠিক আছে। এটা হতে পারে একটা পিলার। তারপরে ধরে নেন এইটা হলো আরেকটা পিলার। হ্যাঁ, ধরে নিলাম আমরা এটা হলো পিলার এ, আমি এ পিলার লিখে দিলাম, এটা হলো একটা পিলার। আর এটা হলো বি পিলার, এটা হলো আরেকটা পিলার। হ্যাঁ, ধরে নেন পাশাপাশি রাখা আছে। তো আমরা এই পিলারের উপর একটা বস্তু রেখে দিছি, আবার বি পিলারের উপর এইখানেও আমরা একটা বস্তু রেখে দিছি, ঠিক আছে। তাহলে আমাদের কাছে ধরেন দুইটা বস্তু আছে, একটা এ পিলারের উপর একটা বি পিলারের উপর। হ্যাঁ, তাহলে ধরেন আসলে আমি তো কালার এত বেশি চিনি না বাবা, আপনাকে যদি বলা হয় ধরেন দুইটা বল আর কি, পিলার এর উপর একটা বল, পিলার বি এর উপর একটা বল। আপনাকে যদি বলা হয় যে এই সবুজ বলটা কোথায় আছে রে, তখন আপনি কি বলবেন যে ভাইয়া সবুজ বলটা সাদা বলের উপরে আছে। তো খেয়াল করেন তো আমি যখন বলতেছি সবুজ বলটা, এটা সবুজ না, এটা আসলে টিয়া কালার সম্ভবত। হ্যাঁ, দেখেন সবুজ বলটা সাদা বলের উপরে আছে যখন বলবেন, আপনি কি বলবেন যে সবুজ বলটা সরাসরি এই টিয়া কালারের যে বলটা, এটা কি সরাসরি সাদাটার গায়ের উপরে আছে? গায়ের উপর নাই, বরং এই যে দেখেন উচ্চতার দিক থেকে একটা আরেকটার উচ্চতার দিক থেকে উপরে, সরাসরি গায়ের উপরে না। এরকম বোঝালে আমরা অ্যাবাভ লিখবো, ঠিক আছে। আচ্ছা, আর অন কখন হবে? অন বোঝাবে, দেখেন খেয়াল করেন, অনটারে আমরা কখন লিখবো? স্পর্শ করে কোনো কিছু উপরে থাকা বোঝালে অন বসে, তবে স্পর্শ করে উপরে থাকা বোঝালে ওভারও বসে। পার্থক্যটা হলো ওভার শব্দটাকে আমরা লিখি কাভার করা বোঝানোর জন্য, কিন্তু অন শব্দটা দিয়ে কাভার করা বোঝায় না। এক্ষেত্রে কাভার করা বা ঢেকে রাখা মুখ্য উদ্দেশ্য নয়, জাস্ট আপনি কোনো কিছুর উপরে রাখছেন। যেমন ধরে নেন আপনি বললেন যে আমি বিছানার উপর একটা বই দেখলাম, আপনি বললেন যে সুমন ভাইয়ের বিছানার উপর আমি একটা বই দেখলাম। এখন আমার বিছানার উপর একটা আমি বই রাখছি, মানে কি বিছানাকে কাভার করার জন্য রাখছি? নো, জাস্ট অ্যাজ ইউজুয়ালি কোনো কিছু উপরে রেখে দিছি। এই বিছানার উপর একটা বালিশ দেখলাম, এটা নর্মালি আমরা কিন্তু বিছানাকে কাভার করার জন্য রাখি নাই। কিন্তু আপনি যদি বলেন যে বিছানার উপর একটা চমৎকার বেডশিট বিছানো আছে, এই যে দেখেন তো বিছানার উপর মানুষ যে বেডশিটটা বিছায়, কেন বিছায়? বিছানাকে কাভার করার জন্য। সো কাভার করলে ওভার বসে, কাভার না করে জাস্ট নর্মালি উপরে আছে বোঝালে অন বসে। আর সরাসরি উপরে না, উচ্চতাগত দিক থেকে বা পাশের দিক থেকে উপরে এরকম বোঝালে অ্যাবাব বসে। এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন আপনারা এই যে স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এই ছবিটার দিকে তাকালে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, যে আমরা দেখতে পাচ্ছি ধরে নেন কোনো একটা রুম, একটা লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলেন, এই রুমের মধ্যে আমরা একটা সোফা দেখতে পাচ্ছি, সোফার পাশে একটা আর্টিফিশিয়াল আর ন্যাচারাল যেটাই বলেন একটা আমরা গাছ দেখতে পাচ্ছি, এটা ট্রি, এবং সোফাটার ঠিক উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ালম্যাট বলেন বা একটা ক্লক বলেন, হোয়াট এভার। তো আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে দেখেন সোফাটার উপরে একটা ওয়াল মানে দেয়াল ঘড়ি বা ক্লক দেয়া আছে, খেয়াল করছেন? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই দেয়াল ঘড়িটা কোথায় আছে রে,
আপনি কি বলবেন ভাই দেয়াল ঘড়িটা সোফার উপরে। আচ্ছা সোফার উপরে মানে কি এটা একদম সোফার গায়ে স্পর্শ করা রয়েছে? স্পর্শ করে উপরে নাই, তাই অন হবে না। এখন দেখেন তো এটা কি সোফাকে কাভার করে রাখছে, ঢেকে রাখছে? তাও রাখে নাই। তাহলে স্পর্শ করে উপরে নাই, আবার কাভার করে বা ঢেকেও রাখে নাই, তাহলে জাস্ট উচ্চতার দিক থেকে উপরে আছে। এই যে উচ্চতার দিক থেকে যখন কোনো কিছুর উপরে থাকে তখন আমরা ব্যবহার করি অ্যাবাভ। দ্যার ইজ আ লার্জ ক্লক, এই যে দেখেন একটা বিশাল বড় ক্লক বা দেয়াল ঘড়ি বা ঘড়ি রয়েছে অ্যাবাভ দ্য সোফা, সোফার উপরে। এতটুকু ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো বাবা। দেখেন তো বোঝা গেছে কিনা। রিহান লেই বলতেছে স্যার রাইটিং পার্টের জন্য এক্সাম ভালো হয় না, একটু জানান প্লিজ। এগুলা কি মুখস্থর বিষয়? রাইটিং পার্ট মুখস্থর বিষয়, বাট তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওইখানেও কিন্তু কিছু বিষয় থাকে যে লিখতে গেলে আপনি কিভাবে লিখবেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিস ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, আমরা টেস্ট পেপার থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবো। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। আপনারা জাস্ট যেই কাজটা করবেন আমাদের এই যে গ্রুপটাতে একটু আপনাদের ভাই বোনদেরকে ইনভাইট করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন এবার আমরা একটু অন দেখে নেই। এই যে দেখেন আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি আমরা একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স রাখা আছে। এখন ধরে নেন আপনি বললেন যে ভাই টেবিলের উপরে আমি একটা বক্স দেখলাম। আচ্ছা এই যে টেবিলের উপর একটা বাক্স রাখা, এটা নর্মালি আমরা কোনো কিছুর উপরে রেখে দিছি এরকম বোঝানোর জন্য। আমরা কি এই বাক্সটাকে টেবিলের কাভার করার জন্য রাখছি? নো, জাস্ট অ্যাজ ইউজুয়ালি কোনো কিছুর উপরে আছে। আবার দেখেন তো এটা কি সরাসরি উপরে আছে কিনা? সরাসরি উপরে আছে। সরাসরি উপরে থাকা বোঝালে কি বসে? অন বসে। এটা কিন্তু উচ্চতার দিক থেকে না, একদম সরাসরি গায়ের উপরেই আছে। সেক্ষেত্রে আমরা কি লিখলাম? দ্যার ইজ আ বক্স অন দ্য টেবল। ওকে ম্যান, এইবার আসেন ওভার। এই যে আমরা বলছিলাম কাভার করলে ওভার হয়, কাভার নয়, ওভার নয়। সো আমরা যদি জাস্ট একটু পিকচারটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে খুব চমৎকার একটা টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলের মধ্যে একটা লাল টেবিল ক্লথ আছে, এর মধ্যে দেখেন একটা কাপ আছে, পিরিচ আছে, আর একটা কেটলি আছে, তাই না? এখন দেখেন আপনি যদি এইভাবে বলতে চান যে সুমন ভাই আমি টেবিলের উপরে একটা কেটলি আর টেবিলের উপরে একটা কাপ পিরিচ দেখলাম। আচ্ছা দেখেন তো টেবিলের উপরে যে কেটলিটা বা কাপ পিরিচটা এটা কি টেবিলটা কাভার করার জন্য রাখা হয়েছে? নো, কাভার করলে ওভার বসতো, কাভার না। তাহলে নর্মালি আমরা বলতাম দের ইজ এ কাপ, দের ইজ এ ক্যাডল। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারতাম অন দ্য টেবিল। এবার দেখেন তো এটা কি সরাসরি গায়ের উপর আছে কিনা? সরাসরি গায়ের উপর আছে। কিন্তু আমরা যদি এই টেবিল ক্লথটার কথা বলি, একটা রেড টেবিল ক্লথ দেখতে পাচ্ছি, এইটাকে আমরা যখন টেবিলের উপর রাখছি উদ্দেশ্য কি? টেবিলটাকে কাভার করা। কোনো কিছুকে যখন কাভার করা হয়, ঢেকে রাখা হয়, ঢেকে রাখা উদ্দেশ্য হয়, তখন ওভার লিখতে হয়। সো দেখেন দেয়ার ইজ আ রেড টেবিল ক্লথ ওভার দ্য টেবিল। তার মানে আমরা এখানে ওভার দেখে খুব সহজেই বুঝতে পারলাম যে কাভার করার জন্য ওভার ব্যবহার করা হয়েছে। ইজ ইট ওকে ম্যান? বোঝা যাচ্ছে কিনা দেখেন তো। ঠিক আছে, সাজ্জাদ কবির ভাই থ্যাংক ইউ, জুয়েল ভাই ধন্যবাদ। আচ্ছা মোহাম্মদ আনামুল হক ভাই, আকাশ বাবু ভাই, ওকে ওকে। তাহলে আমরা এতটুকু বুঝে ফেলছি। এবার দেখেন অ্যাভাবের একটা ব্যবহার দেখায়। আমরা বলছিলাম সরাসরি গায়ের উপরে না, উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে উপরে বসালে অ্যাভাব বসে। তো আপনারা জাস্ট যদি এই পিকচারটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন আমরা এখানে দেখেন তিনজন মানুষকে দেখতে পাচ্ছি। তো একজন উনি ফার্স্ট হয়ে গেছে। তো আমরা এরকম দেখতে পাই যে একটা প্ল্যাটফর্মের উপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে এভাবে দাঁড় করে দেয়া হয়, তাই না? আচ্ছা তাহলে দেখেন যিনি ফার্স্ট হয়েছে ধরেন আমরা ওনার নাম দিলাম এক্স। আমাদের এই যে আলোড়ন এক্স ওয়াই জেড নাম তো শুনছেন। হ্যাঁ, আচ্ছা একটু বলি আর কি আপনাদেরকে, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে একটু বলে নেই। তো আপনারা যারা হচ্ছে গিয়ে যাদের ছোট ভাই বোন আছে, আপনারা চাচ্ছেন যে তারা একটা ভালো মানের বা বাংলাদেশের সেরা সেরা শিক্ষকদের কাছ থেকে তাদের এই একাডেমিক লাইফটাতে একটু পড়াশোনা করে নেয়, তারা চাইলে জাস্ট গুগলে গিয়ে আলোড়ন এক্স ওয়াই জেড লিখলেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা আমাদের ওয়েবসাইটটাতে চলে আসবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই যে দেখেন এইখানে একবারে এইচএসসি থেকে শুরু করে, মানে সোজা কথা এইচএসসি থেকে শুরু করে না, ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12 সবার জন্যই আমাদের এখানে কোর্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমি আপনাদেরকে একটু বলে নেই। হ্যাঁ, তো নবম দশম এবার যারা ক্লাস 9-এ আছেন বা যারা ক্লাস 10-এ উঠছেন তারা চাইলে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এখানে যে দেখেন গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি সব মিলায় আপনারা মানে সায়েন্সের সবগুলো সাবজেক্ট তো পাচ্ছেনই, প্লাস সাথে পাচ্ছেন হচ্ছে আইসিটি আর ইংরেজি। এরপরে দেখেন ক্লাস 8-এ আপনারা পাচ্ছেন ইংরেজি, বিজ্ঞান, গণিত।
হ্যাঁ, তারপরে হচ্ছে নবম দশমে আপনারা উচ্চতর গণিত পাচ্ছেন। এইভাবে এই যে আবার নবম দশমে সাধারণ গণিত যদি কেউ পড়তে চান সব আছে এইখানে। এত এত কম টাকায় পুরো 1 বছরে আপনার সব প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। ইভেন যারা সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, ইভেন পঞ্চম শ্রেণীতে যারা আছে তারাও চাইলে আমাদের এই কোর্সগুলোতে যুক্ত হতে পারবে। তো জাস্ট কি করবেন, আলোড়ন XYZ এ চলে গেলে ইনশাল্লাহ এই কোর্সগুলো কেনা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশের বেস্ট কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি, দেখেন ধরেন একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি 1 2 3, এই যে উনি 2 নাম্বার, উনি হচ্ছে 3 নাম্বার। XYZ বলতে গিয়ে আলোড়ন XYZ মনে পড়ে গেছে আর কি। তো ধরে নেন যিনি মিস্টার এক্স উনি হচ্ছে ফার্স্ট, যিনি মিস্টার ওয়াই উনি হয়ে গেছে সেকেন্ড, আর মিস্টার জেড উনি হয়ে গেছে থার্ড। দেখেন তো দেখা যায় কিনা ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা যায়। তাহলে একবার জাস্ট একটু চিন্তা করেন তো বাবা, জাস্ট খেয়াল করেন তো, আমরা যদি বলি যে মিস্টার এক্স ওয়াই এবং জেড এর উপরে আছে, তার মানে কি উনি এই দুজনের গায়ের উপরে শুয়ে রয়েছে, বসে রয়েছে? নো, সরাসরি গায়ের উপরে না, বরং উচ্চতার দিক থেকে যখন উপরে বোঝাইতেছে তখন আমরা ব্যবহার করতেছি কি, এই যে দেখেন। তাহলে আমরা বলবো মিস্টার এক্স ইজ অ্যাবাভ মিস্টার ওয়াই অ্যান্ড জেড। আবার দেখেন যিনি মিস্টার ওয়াই উনি কিন্তু এক্স এর উপরে নাই, বাট জেড এর উপরে আছে, গায়ের উপরে আছে? নো, এই যে দেখেন পাশের দিক থেকে উপরে আছে। আবার বলতে পারেন ভাইয়া উনি তো উচ্চতার দিক থেকে উপরে আছে। জি রিয়েলি? তাহলে আপনি কি বলতে পারেন, মিস্টার ওয়াই ইজ অ্যাবাভ মিস্টার জেড। বোঝা যাইতেছে তো বাবা? এই হলো ঘটনা, বুঝছেন? এখন সমস্যা হচ্ছে এই ঘটনাগুলারে আমরা দুর্ঘটনা বানাই দিই। হ্যাঁ, এখানে গিট্টুটা লাগে আর কি। স্যার HSC 27-এ আপনার কোনো কোর্স আছে? জি বাবা, SSC 27-এ আমার কোর্স আছে। আপনারা জাস্ট একটু কষ্ট করে এই এখানে গেলেই পেয়ে যাবেন। হ্যাঁ, জাস্ট একটু নেটে গিয়ে সার্চ দিবেন, এই যে আমার এখানে লেখাই আছে SES আনলক ইংলিশ। হ্যাঁ, SES আনলক ইংলিশ লিখে সার্চ দিলেই এটা পেয়ে যাবেন। হ্যাঁ, তারপর আপনি এখানে চলে গেলে এই যে সাইকেল 1 এখানে আছে হলো গিয়ে আমার সেকেন্ড পেপার। আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের 98 জন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এখানে গেলে কোর্স আউটলাইন পাবেন। এটা হলো গিয়ে 1000 টাকা, তবে আনলক ইংলিশ 1 এই কোডটা প্রয়োগ করলে আপনি 750 টাকায় কোর্সটাতে অ্যাড হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি কিন্তু অ্যাবাভও শেষ, এইবার খেলা হবে বাকিগুলো নিয়ে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই যে আমরা 3টা প্রেপোজিশন শিখলাম, কি কি শিখলাম? অন, ওভার এবং অ্যাবাভ। এখন আপনারা আমারে বলবেন এই 3টার ব্যবহার আপনারা ঠিক মতো শিখতে পারছেন কিনা। তাহলে এখন এই যে অন, ওভার এবং অ্যাবাভ এই 3টা প্রেপোজিশন নিয়ে আমরা এখানে এই যে গ্যাপ দিয়ে রাখছি, দেখি আপনারা এইখানে লিখতে পারেন কিনা। এখানে কি আমরা অন লিখবো, অ্যাবাভ লিখবো, নাকি ওভার লিখবো? আচ্ছা, লিমন ইসলাম ভাই একটা কথা বলছে যে স্যার অ্যাবাভকে আমরা গতিহীন আর ওভারকে আমরা গতিশীল ধরে নিতে পারি না। এখন আমরা যা দেখতেছি সবগুলো প্রেপোজিশনে ব্যবহার হচ্ছে গতিহীনের জন্য। হ্যাঁ, এই প্রেপোজিশনগুলোই আবার গতিশীলের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তখন তাদের প্রয়োগটা ডিফারেন্ট হবে। তো ঠিক আছে, এখানে আমরা 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ABCD। তো আপনারা চেষ্টা করেন তো এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। জাস্ট কমেন্ট করেন কোন জায়গায় ওভার হবে, কোন জায়গায় অ্যাবাভ হবে, আর কোন জায়গায় অন হবে। দেখি কুইকলি কি কি শিখলাম অন, ওভার এবং মাহমুদ আলম বলতেছে ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাজেশন দিলে ভালো হতো। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের সাজেশন দিয়ে দেবো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। সাজেশন দেয়া হবে। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই, সাজেশন পাবেন ইনশাআল্লাহ। ওকে ম্যান, এই তো মাশাআল্লাহ অনেকে ট্রাই করছেন, থ্যাংক ইউ, অনেকে ট্রাই করতেছেন। এই তো, তাহলে আসেন এবার আমরা একটু মিলেমিশে করি কাজ। হ্যাঁ, দেখি আমরা লিখতে পারি কিনা। তো আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, উই প্লেড দ্য ম্যাচ 1000 মিটার্স ড্যাশ দ্য সি লেভেল। তাহলে ধরে নেন এখানে বলা হচ্ছে যে আমরা সমুদ্র পৃষ্ঠের 1000 মিটার উপরে একটা ম্যাচ খেলছিলাম। তাহলে ধরেন কথার কথা, এটা হলো একটা সমুদ্র পৃষ্ঠ, ঠিক আছে। এখন আমরা যখন একটা ম্যাচ খেলছি, আমরা কি এই সমুদ্রের উপরে হেলিকপ্টার নিয়ে গিয়ে খেলছি? না। বিমান নিয়ে গিয়ে খেলছি? তাও বোঝায় নাই। বোঝাচ্ছে ধরেন কথার কথা হইতে পারে এই যে সমুদ্র পৃষ্ঠ, দেখেন সরি বাবা, আমার অনেক আসলে ঠান্ডা লাগছে, তো একটু খেয়াল করেন
ধরে নেন আমাদেরকে কিন্তু সমুদ্রের উপরে বলা হয় না, বলছে সমুদ্রের যে লেভেলটা, হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠ থেকে। এখন ধরে নেন কথার কথা এইখান থেকে 50 কিলোমিটার দূরে, হ্যাঁ, একটা পাহাড়ি এলাকায় চলে গেছি আমরা, বা ধরে নেন পাহাড়ের উপরে গেছি বা উঁচু কোনো জায়গায় গেছি, গিয়ে আমরা একটা মাঠ পেয়ে গেছি। এই মাঠটাই উচ্চতার দিক থেকে সমুদ্র পৃষ্ঠের 1000 মিটার উপরে। তাহলে বলেন তো, আমরা যখন একটা মাঠে ফুটবল খেলেছিলাম বা ক্রিকেট খেলেছিলাম, এবং সেই মাঠটা যখন সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে হয়েছে, আর আমরা যদি বলি আমরা সমুদ্রপৃষ্ঠের 1000 মিটার উপরে ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, তার মানে কি? তার মানে কি আমরা সরাসরি সমুদ্রপৃষ্ঠের উপরে খেলছি? নো, উচ্চতার দিক থেকে, পাশের দিক থেকে। তাহলে উচ্চতা বা পাশের দিক থেকে যখন উপরে বোঝায়, তখন কি বসে বাবা? তখন বসে অ্যাবাভ। ওকে, তখন অ্যাবাভ বসে। দেখেন তো পারা যায় কিনা। এই তো মাশাআল্লাহ আমাদের নাজনীন সুলতানা, লিমন ইসলাম, মাহমুদ আলম এবং মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, ওনারা আনসার করছেন। এবার দেখেন তো 2 নম্বরে চলে আসি আমরা। দ্য আমব্রেলা ইজ দ্যাশ দ্য টেবল। ধরে নেন আপনি বাইরে গেছেন, সেটা রোদের জন্য বা বৃষ্টির জন্য ছাতা নিয়ে গিয়েছিলেন আর কি। এবার বাসায় যখন আসছেন, ছাতাটা অফ করে আপনি কি করছেন? টেবিলের উপর রেখে দিচ্ছেন। তাহলে নর্মালি আমরা যখন কোনো কিছু উপরে আছে কিন্তু কাভার করা বা ঢেকে রাখার উদ্দেশ্যে না, তখন কি লিখি? অন লিখি। বাট আমরা যখন বলতেছি দ্য আমব্রেলা ইজ ড্যাশ হার হেড, ছাতাটা তার মাথার উপরে আছে, অথবা তার মাথার উপরে একটা ছাতা আছে। এই যে দেখেন তো, একটা মানুষের মাথার উপরে ছাতা আছে, তার মানে কি বুঝাইতেছে? এর মানে কি বোঝাচ্ছে? উনি এইভাবে ছাতা মাথার উপর রেখে দিচ্ছে? নো, উনি ছাতাটা ফুটায় মাথার উপর ধরে রাখছে, সেটা রোদ বা বৃষ্টি থেকে বাঁচার জন্য। তাহলে দেখেন, কাভার করার জন্য কিন্তু, হ্যাঁ, রোদ বৃষ্টি থেকে মাথাকে কাভার করার জন্য, বডিকে কাভার করার জন্য। তো কাভার করলে কি বসে? ওভার বসে। এই যে ওভার হয়ে গেছে দেখেন। এইবার ডি নাম্বারটা, এই জায়গায় স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, দেখে আপনারা বলতে পারেন কিনা, দেখি এটা আপনারা কেউ বলতে পারেন কিনা। এটা কি হইতে পারে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো পোলাপান সব বস। দেখেন, আপনাকে যখন বলা হলো রাইট ইউর অ্যাড্রেস ড্যাশ দ্য লাইন, লাইনের উপর তোমার নাম বা ঠিকানা লেখো। আচ্ছা ধরেন এইটা একটা লাইন, হ্যাঁ, ধরেন না এটা একটা লাইন, আমি একটা লাইন লিখলাম। এখন কেউ যদি আমারে বলে যে সুমন ভাই, লাইনের উপর আপনার ঠিকানা লেখেন তো। আচ্ছা, লাইনের উপর আমার ঠিকানা লিখতে বলছে মানে কি আমি লাইনের ঠিক গায়ের উপর এইভাবে লিখবো? মিরপুর এভাবে লিখবো বলেন তো? লাইনের উপর মানে কি লাইনের সরাসরি গায়ের উপরে, নাকি উচ্চতার দিক থেকে আমার এই ঠিকানাটা লাইনের উপরে থাকবে? কোনটা হবে বলেন? লাইনের উপরে মানে কি সরাসরি লাইনের গায়ের উপর, নাকি উচ্চতার দিক থেকে লাইনের উপর থাকবে? জি, আসলে আমাকে যখন বলছিল যে ঠিকানাটা লাইনের উপর লেখো, তার মানে বুঝাইছিল যে ভাই এই যে লাইনটা, এই লাইনটা থাকবে নিচে, আর আপনার যে ঠিকানাটা সেটা উচ্চতার দিক থেকে লাইনের উপরে থাকবে। তাহলে আমরা জানি কোনো কিছু যখন উচ্চতার দিক থেকে উপরে যায়, সরাসরি গায়ের উপরে বসে না, তখন আমাদেরকে লিখতে হয় অ্যাবাভ। আশা করি এতটুকু বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে ফেলেন প্লিজ। আচ্ছা দেখেন তো, এই যে আমরা যতটুকু শিখলাম, হ্যাঁ, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা যতটুকু শিখলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমার একটু বলে ফেলেন। আই হোপ পারবেন ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ ভাই বলতেছেন, মাহমুদ আলম ভাই বলতেছেন জি ভাইয়া বুঝতে পারছি। থ্যাংক ইউ মাহমুদ আলম ভাই। তাহলে দেখেন, আশা করি ইনশাআল্লাহ এই ইহকালে আপনার আর কেউ অন হবে নাকি ওভার হবে নাকি অ্যাবাভ হবে, এই 3টা প্রেপোজিশন নিয়ে আই হোপ আপনার আর কট খাওয়াইতে পারবে না। আপনাকে অন্তত আর সেই পুরনো পদ্ধতিতে ভুল করে এই রুলটা আর বলবে না যে স্পর্শ করে থাকলেও, মানে স্পর্শ করে উপরে থাকলে অন হয়। আপনাকে এভাবে বলবে না, আপনাকে এভাবে বলবে না যে উচ্চতার দিক থেকে একটু উপরে থাকলে ওভার হয়, অনেক উপরে থাকলে অ্যাবাভ হয়। এটা কিন্তু রুল না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এইবার আসেন, উপরের কাজ শেষ, আমরা এবার চলে যাব। আরো আছে কিন্তু, হ্যাঁ, এগুলো আপনারা হোমওয়ার্ক প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো আপনাদের এই যে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, আমি অনেকগুলো দিয়ে রাখছি, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রয়োজনে প্র্যাকটিস করে না পারলে আমারে বলেন, আমি আনসার করে দেবো। হ্যাঁ, আচ্ছা এইবার আসেন, আমরা আমরা কিন্তু সেই আগের জায়গাতেই আছি। কোন জায়গাটাতে ভাই?
প্রেপোজিশনস অফ পজিশনিং, স্থির অবস্থায় কোনো কিছু নিচে বোঝাতে গেলে আমরা কি লিখব? দেখেন আমরা জানি নিচে বোঝাতে গেলে দুটো প্রেপোজিশন বসে, একটা হলো আন্ডার আর একটা হলো বিলো। একটা হলো আন্ডার আর একটা হলো বিলো। তাহলে আমি আন্ডার বলতে কি বুঝবো, বিলো বলতে কি বুঝবো? দেখেন আপনাদেরকে আমি একটু সহজ করে মনে করায় দিই, বুঝায় দিই। আমরা বলছিলাম গায়ের উপরে না, উচ্চতার দিক থেকে উপরে। কি বলেছি বাবা? উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে উপরে, সরাসরি গায়ের উপরে না, এরকম বোঝালে অ্যাবাভ লিখছি। এই অ্যাবাভের ঠিক বিপরীত হচ্ছে বিলো। আপনি এভাবে মনে রাখতে পারেন যে ভাইয়া এর বিপরীত হলো বি, তাহলে এ দিয়ে অ্যাবাভ, বি দিয়ে কি বিলো। এর ঠিক বিপরীতটা হচ্ছে বি। মনে রাখেন, মনে রাখলেই কাজ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার একটু খেয়াল করেন তো। আর অন মানে সরাসরি গায়ের উপরে, ওভার মানে মানে কাভার করলে। তাহলে কোনো কিছু মানে নিচের দিক থেকে কাভার হয়ে থাকলে অথবা স্পর্শ করে কোনো কিছু নিচের দিকে থাকলে সেক্ষেত্রে আমরা অন এবং ওভার লিখবো। তো দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি বিষয়গুলো, আপনি জাস্ট মাথায় রাখবেন সরাসরি নিচে নয়, বরং উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে যদি কোনো কিছু নিচে বোঝায়। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে সুমন ভাই পাশের দিক থেকে নিচে আবার কি? তো আমি দেখেন খুব সহজ করে বলি, ধরেন এটা একটা বিশাল বড় বিল্ডিং, এটা একটা বিশাল বড় বিল্ডিং। তো এই বিল্ডিং এর নিচে ধরে নেন একটা মানুষ আছে আর কি, ধরে নেন এটা একটা মানুষ আঁকলাম। ধরেন এই মেয়ের নাম কি দিলাম, একটা নাম তো দেওয়া লাগবে তাই না? ধরে নেন এই মেয়ের নাম দিলাম হচ্ছে রূপা। হ্যাঁ, আর এই বিল্ডিংটা হলো হিমুদের বিল্ডিং। হ্যাঁ, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হলো হিমুদের বিল্ডিং। হিমুদের বিল্ডিং। এখন দেখেন হিমুদের বিল্ডিং এর নিচে গিয়ে রূপা হিমুরে ফোন দিছে, এই হিমু তুমি কোথায়? হ্যাঁ, তখন হিমু বলল আমি তো আমাদের বিল্ডিং এ আছি, বাসায় আছি। তখন এবার রূপা বলল যে তাড়াতাড়ি একটু আসো তো, আমি নিচে আছি। ঠিক আছে, তো হিমু জিজ্ঞেস করলো তা তুমি কোথায় আসো? তখন রূপা বলল আমি তোমাদের বিল্ডিং এর নিচে। খেয়াল করেন, রূপা বলল আমি তোমাদের বিল্ডিং এর নিচে। আচ্ছা বাবা, এই বিল্ডিং এর নিচে মানে কি বিল্ডিং এর মাটি খুঁড়ে রূপার ঠ্যাং ধরে টাইনে বের করা লাগবে না? এই বিল্ডিং এর নিচে মানে তো সরাসরি বিল্ডিং এর নিচে না, বরং পাশের দিক থেকে নিচে। এই যে দেখেন সরাসরি গায়ের নিচে না, কোনো কিছুর নিচে না, বরং উচ্চতার দিক থেকে বা পাশের দিক থেকে যদি নিচে থাকা বোঝায় সেক্ষেত্রেও আমরা এই জায়গাটাতে ব্যবহার করব কি বিলো। যেমন আপনি বললেন যে আমি একটা বট গাছের নিচে, বট গাছের নিচে মানে কি বট গাছের মাটির নিচে? নো, বট গাছটা আপনারা কাভার করে রাখছে। আমরা জানি কাভার করলে ওভার বসো, ওভারের ঠিক বিপরীত বোঝাইলে আমাদেরকে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখবো বলেন, কি লিখবো আমরা? ঠিক আছে, তখন আমরা আন্ডার লিখবো। আচ্ছা, এবার একটু খেয়াল করেন কিন্তু কাভার হয়ে থাকলে, তাহলে কাভারের বিপরীত হলে হবে আন্ডার, আর অন্যদিকে বিলোর অ্যাবাভের বিপরীত হলো বিলো। আরেকটা বিষয় তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে কি বললাম, সরাসরি নিচে না, উচ্চতার দিক থেকে অথবা পাশের দিক থেকে নিচে বোঝালে বিলো বসে। অন্যদিকে সরাসরি নিচে থাকা বোঝালে, ঠিক আছে, সরাসরি নিচে, সেটা অর্ধেক নিচে থাকুক আর পুরোটা নিচে থাকুক। হ্যাঁ, তারপর আরেকটা বিষয় হলো অধীনস্থতা বোঝালেও কিন্তু আমরা আন্ডার ব্যবহার করি। যেমন আপনি বললেন জানিস বেটা আমার আন্ডারে কয়েক হাজার মানুষ কাজ করে। এই কয়েক হাজার মানুষ আপনার আন্ডারে কাজ করে মানে কি, আপনি তাদের ঊর্ধ্বতন আর তারা আপনার অধস্তন, তাই না? তাহলে এই যে অধীনস্থতা বোঝাতে গেলেও আমরা আন্ডার শব্দটা ব্যবহার করি। আরেকটা বিষয় হলো সংখ্যার দিক থেকে কোনো কিছু যখন কম বা নিচে বসে। হ্যাঁ, যেমন ধরেন আপনি বলেন আমাদের টিমে 50 জনের কম মানুষ আছে। আপনি বলেন আমাদের দলে 10 কোটি মানুষ আছে, আরেকজন বলতেছে আমাদের দলে তো 20 কোটি মানুষ আছে। বাংলাদেশের মানুষ হয়ে গেছে 30 কোটি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, আপনি বললেন আরেকজন বলতেছে যে আমার দলে তো ভাই 500 জনেরও কম মানুষ আছে। এই যে কোনো কিছু কম বোঝালে আপনাকে আন্ডার বলতে হবে। এছাড়া আমরা জানি বয়সের দিক থেকে যখন কম হয়, যেমন আমরা ক্রিকেট খেলা দেখি আন্ডার 19, আন্ডার 21, আন্ডার 23। আর একটা বিষয় হচ্ছে আপনি যখন প্রচন্ড মানসিক প্যারেশানিতে থাকবেন, মানসিক চাপে থাকবেন, প্রেসারে থাকবেন, সেক্ষেত্রেও আন্ডার মেন্টাল প্রেসার। হ্যাঁ, প্রেসার বোঝাতে গেলেও আন্ডার লিখবো। আর এখানে আরেকটা রুল হলো গিয়ে তাপমাত্রার দিক থেকে নিচে। যেমন আপনি বললেন যে ভাই জানেন আজকে আমাদের এলাকায় তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। এই কোনো কিছু যখন তাপমাত্রাগত দিক থেকে নিচে বোঝাবে তখন লিখবেন বিলো। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে জাস্ট আমরা মাথায় রাখলাম সরাসরি নিচে না, উচ্চতার দিক থেকে নিচে, এরকম বোঝালে হবে কি বিলো। আর সরাসরি নিচে সেক্ষেত্রে হবে আন্ডার। এটারে মনে রাখার জন্য আমি এভাবে বলতে পারি, নেগেটিভলি নিয়েন না, ঠিক আছে? আমরা এইভাবে বলতে পারি যে ধরে নেন কিছু দুষ্টু পোলাপাইন, হ্যাঁ, কিছু দুষ্ট পোলাপাইন, ধরেন আমি একটা ছবি আঁকতেছি,
কেমনে ছবি আঁকে? আমি তো আসলে ছবি আঁকা আঁকিতে খুব এক্সপার্ট। ধরেন এটা হলো একটা মানুষ, অনেক সুন্দর না? হ্যাঁ, আপনারা উৎসাহ দিলে এরকম আরো সুন্দর সুন্দর ছবি এঁকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা হলো ওনার ঠ্যাং, এই যে মানুষটার হলো এটা একটা ঠ্যাং। হ্যাঁ, এই দুটো হাত, সুন্দর না? হ্যাঁ, দেখছেন এরকম সুন্দর ছবি দেখছেন কখনো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন। কিন্তু ছোটবেলায় আমি এরকম অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতাম। ছোটবেলায় এরকম অনেক সুন্দর সুন্দর, যে বাটুল দা গ্রেট হয়ে গেছে, হ্যাঁ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আমরা পড়ছি না এরকম আর কি। তো দেখেন, এই ধরেন বাটুল দা গ্রেট, আমি একটা মানুষ আঁকলাম। এখন একজন দুষ্টু আপনারা বলতেছে কি, যে এই ধরেন এই মানুষটা আপনি আর কি, তোর প্যান্টের নিচে কি? এখন দেখেন, তোর প্যান্টের নিচে কি নেগেটিভলি নিয়েন না, কিন্তু মজার বিষয়, আমরা একটু মজা করে শিখতেছি আর কি। কেউ যদি আপনারা জিজ্ঞেস করে দোস্ত তোমার প্যান্টের নিচে কি, আপনি দুই ভাবে উত্তর দিতে পারবেন। যেমন এটা যদি প্যান্ট হয়, প্যান্টের নিচে কি আছে? জুতা। হ্যাঁ, আর এটা কি ভাই? এটা হলো প্যান্ট। কেমনে বলা যায়? হ্যাঁ, এটা হলো প্যান্ট আর কি। আর আপনারা যদি বলে সরাসরি তোমার প্যান্টের নিচে কি আছে, তখন বলবেন আন্ডারওয়্যার আছে, হাফ প্যান্ট আছে। তাহলে দেখেন, সরাসরি নিচে যেটা থাকে, সরাসরি আন্ডারে থাকলে আন্ডারওয়্যার। আর আপনি যদি উচ্চতার দিক থেকে যান, যেমন আমরা বললেন সুমন ভাই শার্টের নিচে কি, আমি বললাম শার্টের নিচে প্যান্ট। প্যান্ট ভাই, প্যান্টের নিচে কি? প্যান্টের নিচে জুতা। তার নিচে কি? তার নিচে ভাই ফ্লোর, মাটি। হ্যাঁ, তার মানে দেখেন উচ্চতার দিক থেকে যদি নিচে যান তাহলে হবে কি? বিলো। সরাসরি যদি নিচে যান গা তাহলে হবে আন্ডার। কারণ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি আন্ডারওয়্যার, তাই না? নাম শুনে আসছি আর কি, আন্ডারওয়্যার। ছোটবেলা থেকে তার আন্ডারওয়্যার পড়ি নাই আমরা। তাহলে এই যে খেয়াল করেন, আন্ডারওয়্যার, এই এই ওয়ার্ডটা মনে রাখলে আপনি বুঝে ফেলবেন আন্ডার কোন জায়গায় বসে আর বিলো কোথায় বসে। তাহলে যে জিনিসটা সরাসরি নিচে থাকতেছে সেটা হচ্ছে আন্ডার, আর যেটা সরাসরি নিচে না, উচ্চতার দিক থেকে নামলে নিচে দেখা যেতেছে, সেটা হচ্ছে বিলো। এইবার মুরব্বীরা আমারে আপনারা জাস্ট কবেন এখানে কোন জায়গায় আন্ডার হবে আর কোন জায়গায় বিলো হবে। দেখি কিটা কিটা অন্তত এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য যে এই বি সি ডি ই, আচ্ছা থাক, সবগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে টোটাল টোটাল 7টা প্রশ্ন দেওয়া আছে। এই 7টা প্রশ্নে আন্ডার অথবা বিলো হবে। দেখি কে কে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, কুইকলি ট্রাই করেন। কুইকলি ট্রাই করেন প্লিজ। হ্যাঁ, দেখি কে কে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। ওয়াও, এই তো সাইদুর রহমান ভাই, থ্যাংক ইউ, উত্তর করা শুরু করে দিয়েছেন। বাকিরা একটু ট্রাই করেন। হ্যাঁ, বাকিরা একটু ট্রাই করেন কুইকলি। যারা আমার সাথে আছেন একটু কমেন্ট করবেন, দেখি কারা কারা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন। যারা উত্তর দিতে পারবেন তারা বস, আর যারা পারবেন না তারা আরো বড় বস। এখন বললেন না যে তাহলে তো আমরা বড় বস। ধন্যবাদ নাজনীন সুলতানা, মাশাল্লাহ, সাইদুর রহমান ভাই, এই তো মাহমুদ আলম ভাই, এই তো ট্রাই করছেন। তাহলে আসেন আমরা একটু মিলেমিশে কাজটা করি, দেখি কি হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, বুঝে বুঝে করবো আমরা। তো এইখানে আমাদেরকে এ নাম্বারে কি বলা হচ্ছে, দ্য হোল ভিলেজ, পুরো গ্রামটা, দ্য হোল ভিলেজ, আমরা ভিলেজ বলি আজকে, উচ্চারণ ভিলেজ, খলিজ, পুরো গ্রামটা ওয়েন্ট, চলে গেল, ড্যাশ ওয়াটার আফটার দ্য ফ্লাড, বন্যার পর পুরো গ্রামটা পানির নিচে চলে গেছে। তাহলে বলেন তো ভাই, বন্যার পর যখন একটা গ্রাম পানির নিচে থাকে তখন সেটা সরাসরি নিচে থাকে নাকি উচ্চতার দিক থেকে নিচে থাকে? সরাসরি পানির নিচেই চলে যায়। তাহলে সরাসরি নিচে হলে কি হবে রে বাবা? আমাদেরকে লিখতে হবে আন্ডার। এই যে লিখলাম আন্ডার। কিন্তু আপনাকে যদি বলা হয় পার্টস অফ দ্য সিটি, শহরের অংশগুলো, আর ড্যাশ সি লেভেল, আমাদেরকে যখন বলা হচ্ছে যে শহরের কিছু অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে, সরাসরি সমুদ্রের নিচে কিন্তু বলে নাই, সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠের নিচে, তার মানে এটা সরাসরি নিচে না, উচ্চতার দিক থেকে নিচে। তাহলে কি লিখবেন? 100% বিলো লিখবেন। ঠিক আছে, মুশফিকা মাহজাবিন, আকাশ বাবু, ধন্যবাদ ভাই, মাহমুদ আলম, পারতেছি না, নো প্রবলেম ভাইয়া। এবার দেখেন, এইবার চলে আসেন তো, আমরা যখন বললাম বাচ্চাটা ছাতার নিচে আছে, তো ভাই বাচ্চা যখন ছাতার নিচে যায়, ছাতার নিচে যখন যায় সে সরাসরি নিচে চলে যায় না ছাতার নিচে? নিচে কাভার হইতেছে কিনা দেখেন। আমরা এভাবেও মনে রাখতে পারি যে আমরা বলছিলাম ভাই ওভার যেই জন্য লিখছি তার ঠিক বিপরীত হলো আন্ডার। হ্যাঁ, তাহলে আপনি এইভাবে বলতে পারেন
এই যে দেখেন একটা বাচ্চা যখন ছাতার নিচে, সরাসরি নিচে কিনা, সরাসরি নিচে, তাহলে কি হবে আন্ডার। কিন্তু আপনাকে যখন বলা হলো লাইনের নিচে তোমার নাম লেখো, আমি জাস্ট বিলো এবং আন্ডার দিয়ে দেখবো। হ্যাঁ, তো আপনাকে যদি বলা হয় লাইনের নিচে তোমার নাম লিখো, এখন ধরে নেন আমরা একজনের নাম বললাম, এই যে মেহজাবিন, একজন এখানে আমাদের সাথে ক্লাস করছেন, ধরেন এই যে মেহজাবিন। এখন মেহজাবিনরে যদি বলে যে মেহজাবিন লাইনের নিচে তোমার নাম লেখো, তখন মেহজাবিন বললে আল্লাহ স্যার আমার লাইনের নিচে নাম লিখতে বলছে, তাহলে প্রথমে নাম লিখবো, তার উপরে এরকম করে একটা বড় লাইন দিয়ে দেবো। বলেন তো মেহজাবিন হয়েছে আম্মা জান? তাহলে এই যে লাইনের নিচে তোমার নাম মানে কি নামটা লাইনের সরাসরি নিচে থাকবে? নো, বরং এটা বোঝাচ্ছে যে ভাই তুমি যখন নামটা লিখবা তখন তোমার এই নামটা উচ্চতার দিক থেকে লাইনের নিচে থাকবে, সরাসরি লাইনের নিচে যাইব তা না, লাইনের উচ্চতাগতভাবে নিচে, এরকম সরাসরি কিন্তু লাইনের নিচে থাকবে না। এই বিষয়টাই হলো মূলত এখানে বলা হচ্ছে। তাহলে আই হোপ এইটা বোঝার জন্য এখন আপনার আর রকেট সায়েন্স লাগবো না। তাহলে আমরা এখানে কি লিখবো? 100% বিলো লিখবো। আমাদের ভাই বোনেরা সবচেয়ে বেশি ভুল করে যে প্রেপোজিশন দুইটাতে, তার মধ্যে একটা হচ্ছে বিলো আর একটা হলো অ্যাবাভ। এবার আসেন, আপনি যখন বললেন যে তার অধীনে 300 এমপ্লয়ি কাজ করে, ভাই অধীনস্থতা বোঝাতে গেলে আন্ডার বসে। এরপর আপনি যখন বললেন প্রত্যেকটা টিমে 8 জন প্লেয়ারের কম আছে, তাহলে ওই যে মনে আছে তো বাবা আমরা কি বলেছিলাম, সংখ্যার দিক থেকে কম, বয়সের দিক থেকে কম, দুটো কম বোঝাতে গেলেই আমাদেরকে আন্ডার ব্যবহার করতে হয়। তাহলে এই যে আমরা এখানে কি লিখলাম? আন্ডার। এরপরে বলা হচ্ছে ইউ ক্যান গেট অ্যান এনআইডি, তুমি একটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাবে না ইফ ইউ আর ড্যাশ 18, যদি তোমার বয়স 18-র নিচে হয়। তাহলে এই যে দেখেন 18-র নিচে, সংখ্যা না, বয়স না, বয়সের দিক থেকে কম হলে কি হবে? ডেফিনেটলি আন্ডার হবে। এই তো মাশাআল্লাহ, অনেকে চেষ্টা করছেন, অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, সব বস, সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড, বাঘের বাচ্চা। দেখেন তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বলেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলেন। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা মোসাম্মদ নাজনীন সুলতানা আপুর আইডি থেকে, হয়তো কোনো ছোট ভাই বোন ক্লাস করতেছেন। আচ্ছা, খেয়াল করেন কিন্তু উনি একটা চমৎকার বাক্য লিখছে, আম আন্ডার দ্য ওয়াটার, প্লিজ হেল্প মি। এই দেখেন আমরা যখন প্রচন্ড চাপে থাকি, ঠিক আছে, কোনো একটা কাজের প্রেশার হইতে পারে বা কোনো মনে করেন দায়িত্বের প্রেশার হতে পারে, আমরা এরকম বোঝালে বলি আন্ডার ওয়াটার। এর মানে এই না যে আমি পানির নিচে আছি, ভাই পানির নিচে থাকলে কথা কইতেছি কেমনে, ঠিক আছে, প্লিজ হেল্প মি, আমারে বাঁচাও, হেল্প করো। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, আনামুল হক, আকাশ বাবু সহ অনেকে আনসার করছেন, থ্যাংক ইউ। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এগুলো হোমওয়ার্ক। এইবার আসেন আমরা এখন দুইটা ঝাঁকানাকা প্রেপোজিশন শিখব, যেই দুটো প্রেপোজিশন আমাদেরকে ছোটবেলা থেকে ভুলভাবে শেখানো হয়েছে। আমরা এখন দুইটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন শিখব, যেই প্রেপোজিশন দুইটা আমাদেরকে ছোটবেলা থেকে ভুল শেখানো হয়েছে। মানে শতভাগ ভুল বলবো না আমি, বলবো এখানে আংশিক হলেও আমাদেরকে ভুল শেখানো হয়েছে। কি ভুল শেখানো হয়েছে? দেখেন আমাদেরকে বলা হয়েছে এই যে বিটুইন এবং আমাং, আমরা অনেকে অ্যামং পড়ে আসছি, উচ্চারণ আমাং। তো দেখেন আমাদেরকে বলা হয়েছে সাধারণভাবে যে দুইয়ের মধ্যে হলে বিটুইন হয়, আর দুইয়ের অধিক হলে আমাং হয়। কথাটা কিন্তু এরকম সব ক্ষেত্রে কারেক্ট না, এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কোন জায়গায় আছে আমি একটু বলি, দেখেন মাথায় রাখেন। হ্যাঁ, লাইফের খুব খুব ট্রিকি এবং খুব ইম্পর্টেন্ট কিছু প্রেপোজিশন শিখতেছেন আজকে, এবং এই অনুযায়ী যে ভুলগুলো আমাদেরকে করানো হয়েছে আমি সেই ভুলগুলো ভেঙে রুলগুলো আপনাদেরকে শেখাই দিচ্ছি। সো দেখেন এই যে এটা হলো বিটুইনের ভর, আর এই পাঁচটা হলো আমাং। হ্যাঁ, এখানে লেখা আছে বিটুইন ভার্সাস আমাং। ও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে ভিএস লেখা থাকে না, এটা হলো ভার্সাস। এই ভার্সাস শব্দটাও হলো একটা প্রেপোজিশন। হ্যাঁ, ভার্সাস শব্দটা হলো একটা প্রেপোজিশন, এর মানে হচ্ছে কি বাবা? এগেইনস্ট, বিপক্ষে বা বনাম। তাহলে খেয়াল করেন তো আমাদেরকে যে জিনিসটা ছোটবেলা থেকে শেখানো হয়েছে, হ্যাঁ, সেটা হলো যে এই জিনিসটা কি সাধারণভাবে দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে। ওকে, এটা তো আমরা একমত আপনাদের সাথে।
আরেকটা হলো সাধারণভাবে দুইয়ের অধিক বোঝালে সেক্ষেত্রে আমাং বসে। এটাতেও আমরা আপনাদের সাথে একমত, কিন্তু দ্বিমত পোষণ করতেছি কোন জায়গাটায়, এই জায়গাটা তো আমাদেরকে আপনারা শেখান না। সেটা হলো, খেয়াল করেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, দুইয়ের অধিক, খেয়াল করছেন, দুইজন না কিন্তু দুইয়ের অধিক। দুইয়ের অধিক প্রপার নাউনের মধ্যে, প্রপার নাউন কি? ধর আপনি বলেন আমি একজন শিক্ষকের কাছে পড়ি, তো একজন শিক্ষকের নাম বলেন নাই, এটা একটা কমন নাউন। কিন্তু আপনি যদি বলেন আমি সুমন ভাইয়ের কাছে পড়ি, আমি পাহলবি ভাইয়ের কাছে পড়ি, আমি ফাতিন ভাইয়ের কাছে পড়ি, আমি ধরে নেন আরিফ ভাইয়ের কাছে পড়ি, আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে পড়ি, আমি রানা ভাইয়ের কাছে পড়ি, হ্যাঁ খালি ভাই বললাম তো। আপনি বললেন আমি আবিদা আপুর কাছে পড়ি, হ্যাঁ আমি ওমর ফারুক ভাইয়ের কাছে পড়ি। এই যে ভাইয়ার কাছে পড়ি বলছেন, সাথে সাথে তাদের নামটাও যখন স্পেসিফিকলি বলে দিচ্ছেন, তখন সেটা কি হয়? প্রপার নাউন। প্রপার নাউন হয় না? প্রপার নাউন হয়। তাহলে একটু খেয়াল করেন কিন্তু, দুইয়ের অধিক প্রপার নাউন যদি বোঝায়, যেমন আপনি বললেন 5 জন মেয়ের মধ্যে বা 3 জন মেয়ের মধ্যে এই ড্রেসগুলো ভাগ করে দাও, কোন 3 জন নাম জানি না, কমন নাউন, কিন্তু আপনি নাম বলছেন সোমা, রুমা আর পপি। সোমা, রুমা আর পপি 3 জন মেয়ের মধ্যে ড্রেসগুলো ভাগ করে দাও। এবার যদিও দুইয়ের অধিক, কিন্তু প্রপার নাউন হয়, আপনাকে এখানে বিটুইন লিখতে হবে। চিন্তা করছেন? এটা আমাদেরকে বলা হয় না। আরেকটা হচ্ছে দুইয়ের অধিক, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। সমস্যা হলো আমাদেরকে কেন জানি এগুলো কেন জানি বলা হয় নাই, হ্যাঁ কেন বলে নাই আল্লাহ মালুম। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো আমরা মাথায় রাখবো। যে দুইয়ের অধিক ব্যক্তি, দেশ, কোম্পানি ইত্যাদির মধ্যে যদি চুক্তি বোঝায়, চুক্তির ইংরেজি হলো ট্রিটি বা এগ্রিমেন্ট, সেক্ষেত্রেও আপনাকে লিখতে হবে বিটুইন। অন্যদিকে খেয়াল করেন, সংখ্যা উল্লেখ না থেকে যদি প্লুরাল থাকে, মানে সংখ্যার উল্লেখ নাই শুধু প্লুরাল আছে, এটা দেয়া যদি থাকে, এটাও খুব গুরুত্বপূর্ণ, সংখ্যার উল্লেখ না থেকে শুধু প্লুরাল দেয়া আছে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে আমাং। যেমন ধরে নেন লেখা আছে গার্লসদের মধ্যে এই জিনিসগুলো ভাগ করে দাও। ভাই এই গার্লস মানে 2 জন হইতে পারে, 2-এর অধিক হইতে পারে, সংখ্যা জানি না। সংখ্যা না জানলে আপনাকে এখানে লিখতে হবে আমাং। আসেন এই বিষয়টা আমরা একটু দেখে নেই, ঠিক আছে? সো এখন আপনাদের কাজ, দেখি আপনারা কে কে বিষয়টা বুঝতে পারছেন, তারা এই 5টা প্রশ্নের উত্তর দেন। আমি আপনাদের জন্য এই যে আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করলাম, হ্যাঁ রুলটা একটু দেখে নেন। মিনহাজ জিতু বলতেছেন, ভাইয়া এখন যে 85 দিন সময় আছে, সর্বোচ্চ দিলে কি ইংলিশ সেকেন্ড পার্টে এ প্লাস আসবে? এখন যে 85 দিন সময় বলছেন, 85 দিন তো ইংরেজিতে লাগে না বাবা। ইংরেজিতে আপনার যদি জাস্ট ভোকাবুলারিটা যদি আপনার ঠিকঠাক থাকে, আই রিপিট, যদি ভোক্যাবটা আপনার ঠিক থাকে, আপনি ইংরেজিতে 40 থেকে 45 দিন সময় দিলে ভাই এ প্লাস তো 80-তে পাওয়া যায়, তাই না? আপনি 90+ মার্ক পাবেন ইনশাল্লাহ। আসিফ আল হোসাইন, থ্যাংক ইউ। রাইট ফর্মস অফ ভার্বের গ্যাপে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি রাইট ফর্ম ভার্ব নিয়ে আপনাদের টেস্ট পেপার থেকে কিছু কোয়েশ্চেন সলভ করা দেবো ইনশাল্লাহ, ওইখানে ব্যাখ্যা করব। দেখি আমরা একটু ট্রাই করি। তৌহিদ ভাই, না না নিজেরা নিজেরা মারামারি করেন না, ঠিক আছে আসেন। তাহলে এটা আপনারা দেখছেন, এইবার এই প্রশ্নগুলোর আমরা উত্তর করি, আসেন ঠিক আছে একটু ট্রাই করি। ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য 2 বয়েজ, 2 জন ছেলের মধ্যে বই ভাগ করতে বলেছে, তাহলে নরমালি 2 এর মধ্যে হলে কি হয়? বিটুইন হয়, এই লিখলাম আমরা। কিন্তু আপনাকে যখন বলবে ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ দ্য বয়েজ, এখন এই বয়েজ তো প্লুরাল, এটা কি 2 নাকি 200 জানি না। তাহলে দেখেন এই যে সংখ্যাবিহীন প্লুরাল যদি উল্লেখ থাকে, তখন আপনাকে লিখতে হবে আমাং। এই যে আমরা এই জায়গাটাতে লিখবো আমাং, ঠিক আছে ম্যান? এবার আসেন ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ 3 বয়েজ, এই যে 2 এর অধিক, সাধারণভাবে 2 এর অধিক, আমরা লিখবো আমাং। হ্যাঁ এবার আবার সেম কথা বলতেছে, ডিস্ট্রিবিউট দ্য বুকস ড্যাশ রানা আর সুমাইয়া, 2 জনের মধ্যেই হয়েছে, কি হবে? বিটুইন। হ্যাঁ 3 নাম্বার, এখানে ভাই একটা অনেক স্টুডেন্টরা ঝাঁকি খাওয়া যাবে, চিন্তা করবে ভাই এটা তো আসলে হওয়ার কথা, কি হইলো কি? খেয়াল করেন এখানে কি বলা হইতেছে, ডিস্ট্রিবিউট দ্য ফেন্স, কলমগুলোকে ভাগ করো রানার মধ্যে, সুমির মধ্যে এবং শামিমের মধ্যে। এখানেও কিন্তু 2 এর অধিক আছে, বাট গিট্টুটা লাগাইছে এই 3 জনের নাম উল্লেখ করা আছে। আমরা জানি 2 এর অধিক, এই দেখছেন 2 এর অধিক প্রপার নাউন যদি বোঝায়, প্রপার নাউনের মধ্যে বোঝালে তাদের নামগুলো দেয়া থাকলে এই জায়গায় আর কিচ্ছু করার সুযোগ নাই মুরব্বী, এই জায়গায় বিটুইন লিখতে হবে। এই জায়গাতে দেখবেন আমরা সবাই টিচাররাই তো এগুলো ভুল করি,
স্টুডেন্টের অবস্থা কি হবে দেখেন। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় দাদা, কারণ আমরা ঠিকঠাক মতো পড়ি না, তাই পারি না। ওকে, এইবার চলে আসেন তো এফ জি এইচ। ইউ শুড হ্যাভ রেড, মাথায় রাখবেন রিড রেড রেড, এটা V3 না, V3 হলে এটা উচ্চারণ হয় রেড। ইউ শুড হ্যাভ রেড এ ট্রিটি, তোমার ট্রিটিটা পড়া উচিত ছিল। ট্রিটি মানে কি? চুক্তি বা চুক্তিপত্র। এই যে মুরব্বীরা একটু খেয়াল করেন তো বাবা, দুইয়ের অধিক ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মধ্যে চুক্তি বোঝাইলে কি হয়? কিছু করার নাই, এটাই সায়েন্স। সায়েন্স হলো আপনারা বিটুইন লিখতে হইব। তাহলে আপনি লিখবেন বিটুইন দ্য 16 কান্ট্রিজ, 16টা দেশের মধ্যে যে চুক্তি, এই চুক্তিটা তোমার পড়া উচিত ছিল। কাম সারছে না? ইলিয়ানা হ্যাজ বিন আ ফেভারিট ড্যাশ দেম, তাদের মধ্যে ইলিয়ানা জনপ্রিয় ছিল। এই যে দেম দেখেন সংখ্যা উল্লেখ নাই, কয়জনের মধ্যে জানি না, সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলে আমাং বসে। এইখানেও দেখেন মেন প্লুরাল, কিন্তু এটা দ্য লাস্ট থিং, এখানে একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হলো দ্যাট, দ্য লাস্ট থিং দ্যাট শি ওয়ান্টেড, একটা মেয়ের কথা বলা আছে যে এই মেয়েটা সে যে জিনিসটা চেয়েছিল তা হলো রাইভেলরি, বৈরিতা, শত্রুতা। শত্রুতা ড্যাশ, তাহলে কি হবে? এই যে দেখেন দুইয়ের অধিক, সরি, সংখ্যা উল্লেখ না থেকে প্লুরাল থাকলে, সংখ্যা উল্লেখ নাই কিন্তু প্লুরাল দেয়া আছে ভাই, অবশ্যই আমাদেরকে আমাং লিখতে হবে। সো দিস ইজ দ্য কেস, যেই জায়গাগুলোতে আমরা নিয়মিতভাবে অনিয়মিত হই, নিয়মিতভাবে ভুল করে আসি। বোঝা যাইতেছে কিনা একটু কমেন্ট করেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সমস্যা হচ্ছে আমরা যারা ঠিকঠাক মতো পড়ি না, তারা আমরা এগুলো পারবো না। এই তো মুশফিকা, মাহজাবিন, মাহমুদ আলম ভাই, কাজী শুভ ভাই, ওনারা খুব আনসার লিখছেন মাশাআল্লাহ। নাজদিন সুলতানা, হিফজুর রহমান আতিক ভাই, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংকস জিলিয়ান ডিয়ার। এই তো আচ্ছা, এইবার চলে আসি আমরা। দেখেন আপনারা যদিও এখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবেন না, বাট আমি আপনাদেরকে দেখেন ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখাচ্ছি, এখন কত সহজে পারবেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 2018 সালে এই পরীক্ষার দেখেন, 2018 সালের বি ইউনিটের প্রশ্নটা আসছিল, খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখেন আপনাদের জন্য আমি কোশ্চেন দিয়ে রাখছি, মানে আমরা এই যে যেগুলো পড়তেছি এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কত কাজে আসবে দেখেন। এখানে বলা হচ্ছে দ্য ম্যান, একটা লোকের কথা বলা হচ্ছে, ডিভাইডেড হিজ ল্যান্ডস, সে তার জমিটারে ভাগ করে দিল, ড্যাশ হিজ সানস, তার ছেলেদের মধ্যে, হ্যাঁ তার সন্তানদের মধ্যে, হ্যাঁ আমরা অনেকে সন্স বলি, উচ্চারণ হচ্ছে সানস। ঠিক আছে, দেখেন তো এই জায়গাটা প্লুরাল, তবে সংখ্যাবিহীন, সংখ্যা উল্লেখবিহীন বা সংখ্যাবিহীন প্লুরাল। এই সংখ্যাবিহীন প্লুরাল থাকলে কি হয়? এই তো গুড, আমাং হয়। বুঝতেছেন এই বিষয়গুলো? হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের অনেকের কাছে খুব টাফ মনে হয়। আচ্ছা, ধন্যবাদ নাজনীন সুলতানা আপু। আচ্ছা, মাশাআল্লাহ, সাব্বাস। এবার আসেন ডিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখেন, সি ইউনিটে আসছে 2013-14-তে। হ্যাঁ, হি ওয়াজ হ্যাপি, একটা মানুষের কথা বলা আছে যে এই লোকটা হ্যাপি ছিল, টু বি ড্যাশ ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে থেকে সে খুবই হ্যাপি ছিল। আমরা সব বলি না যে বন্ধুদের সাথে থাকতে পেরে আমি খুবই খুশি, তা ভাই এই যে বন্ধুদের সাথে, আমি কি একজন বন্ধুর সাথে থাকি খুশি, দুইজনের সাথে নাকি 2 কোটির সাথে নাকি 200 জন নাকি 20 জনের লগে, সংখ্যা উল্লেখ নাই, প্লুরাল আছে, কিচ্ছু করার নাই, এটাই সায়েন্স। দেখছেন, এই হলো ঘটনা। এবার আমরা আরো চমৎকার দুইটা প্রেপোজিশন শিখবো, একটা হলো ইন ফ্রন্ট অফ আর একটা হলো বিফোর। ইন ফ্রন্ট অফ এবং বিফোর এই দুইটা প্রেপোজিশন খুব মানে চমৎকার প্রেপোজিশন। দেখেন আমরা সাধারণত সামনে বোঝালে এই দুটো প্রেপোজিশন লিখি, একটা হলো বিফোর আর আরেকটা হলো ইন ফ্রন্ট অফ। আমরা ফ্রন্ট বলি, উচ্চারণ হচ্ছে ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ। এখন আমি আপনাদেরকে সিম্পলি একটা বিষয় দেখাই, দেখেন আমি একদম সিম্পলি একটা বিষয় দেখাই, সেটা হলো আমরা অনেক সময় জায়গাটাতে ভুল করি। আমরা অনেক সময় এই জায়গাটাতে ভুল করি। ধরেন আমি ছবি আঁকা তো খুব ভালো পারি, এই জন্য একটু ওই যে চেয়ার রেখে দিলাম আর কি। ধরেন এখানে দুজন মানুষ, হ্যাঁ এইভাবে আছে, দেখেন দুজন মানুষ চেয়ারে বসে রয়েছে, আমি নামকরণ করবো একটু পরে। আর ধরে নেন এখানেও দুজন মানুষ আছে, হ্যাঁ উনি যে চেয়ারে বসে রয়েছে, তার সামনে একজন, হ্যাঁ উনিও চেয়ারে বসে রয়েছে। তাহলে একটু খেয়াল করেন তো ভাই, ধরেন আমি বললাম যে ওনার নাম হলো
হিমু, ওনার নাম হচ্ছে রূপা। হ্যাঁ, এই যে প্রথমে যিনি আছেন ওনার নাম হলো রূপা, দ্বিতীয়তে যিনি আছেন পেছনে যিনি আছেন তার নাম হলো হিমু। তো ধরে নেন হিমু এবং রূপা ফুচকার দোকানে গেছে বা ফাস্টফুডের দোকানে গেছে বা রেস্টুরেন্টে গেছে, আমরা রেস্টুরেন্ট বলি, হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে তারা দুজন দুজনের সম্মুখে সামনাসামনি বসছে। এই যে দেখেন তো রূপার মুখটা কার দিকে? হিমুর দিকে। হিমুর মুখ কার দিকে? রূপার দিকে। দুজন কোন দিকে? দুজনের দিকে। ধরে নেন ঠিক এই মুহূর্তে আপনি আমার সামনে আছেন, আমি আপনার সামনে আছি, আমার মুখ আপনার মুখের দিকে, আপনার মুখ আমার মুখের দিকে। এই যে পরস্পর যখন পরস্পরের মুখোমুখি ভাবে সামনে থাকে তখন আপনাকে লিখতে হবে বিফোর। কিন্তু ধরে নেন এই যে দুজনের খাওয়া দাওয়া শেষ, এবার হিমু করছে কি, রূপারে নিয়ে বাসে বা ট্রেনে উঠছে, পাশাপাশি দুটো সিট পায় না, তারা সামনে পিছনে পাইছে। তো হিমু বললো ঠিক আছে তুমি সামনে বসো, আমি পেছনে বসি। এবার মানে হিমু রূপারে বলছে আর কি, রূপা সামনে বসে, হিমু তার পেছনে আছে আর কি। ঠিক আছে, তাহলে এবার একটু দেখেন তো, এখানে আমরা বলছিলাম রূপা হিমুর সামনে আছে, হিমু রূপার সামনে আছে, কিন্তু এখানে রূপা জাস্ট সামনে আছে, হিমু সামনে নাই, হিমু আছে পেছনে। তাহলে একজনের মুখ আর একজনের পিঠ যদি এরকম বোঝায় আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। আরেকটা বিষয় হলো যদি এরকমও বোঝায়, হ্যাঁ কেমন বোঝায় দেখেন, ধরে নেন এরকম হলো যে এটা হলো আমাদের রূপা, হ্যাঁ সে একটা চেয়ারে বসে রয়েছে আর তার সামনে আছে বিশাল এক বটের গাছ। আমি তো গাছ আঁকলেও পোলাপান হাসে, হ্যাঁ ধরেন এটা একটা বিশাল বটের গাছ। ও খোদা ইয়ে কি করলো, হ্যাঁ কি হলো এটা? আচ্ছা এটা বিশাল বটের গাছ, ঠিক আছে। আবার অনেকে বলবে যে ভাই এটা তো বটের গাছ না, হ্যাঁ এটা তো ওই যে কি বলে মাশরুম হয়ে গেছে, ব্যাঙের ছাতা হোক, নাহলে আমার মাথা হোক। খেয়াল করেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে রূপা সে কি করছে, একটা বট গাছের সামনে বসে রয়েছে। এখন বলে তো রূপার মুখ কোনটা? যে এটা, তাই না? এটা তো মুখ হয়, রূপার মুখ হচ্ছে এটা। এখন আপনাকে যদি বলা হয় ভাইয়া বট গাছের মুখ কোনটা, বট গাছের মুখ তো আমরা চিনি না, বট গাছের মুখ কি এদিকে সামনে, নাকি এদিকে সামনে, নাকি এদিকে, নাকি পেছনে, বুঝতেছি না। তাহলে দেখেন একজনের মুখ বুঝতেছেন কিন্তু আরেকটার মুখ, বুক, পিঠ, ঠ্যাং কিছু বুঝতেছেন না। এরকম সিচুয়েশন হইলেও আপনাকে ইন ফ্রন্ট অফ লিখতে হবে। যেমন আপনি বললেন যে আমার সামনে একটা বিশাল, হ্যাঁ বিশাল একটা বটের গাছ আছে। ভাই আমার সামনের দিক তো বুঝছেন, বটের গাছের সামনের দিক কোনটা জানি না। ঠিক আছে, আপনি বললেন আমাদের বিল্ডিং এর সামনে একটা বিশাল বট গাছ আছে। বিল্ডিং এর সামনের দিক বোঝা সম্ভব, বিল্ডিং এর দরজাই হচ্ছে সামনের দিক, কিন্তু বট গাছের সামনের দিক বোঝা সম্ভব না। এরকম ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ইন ফ্রন্ট অফ। আই হোপ বুঝে ফেলাইছেন। এই যে দেখেন দুইজন মানুষ ডিনার করতেছে। আমাদের একটা খুবই কমন সমস্যা হলো আমরা অনেকে মনে করি কি ডিনার মানে রাতের খাবার। ভাই ডিনার মানে রাতের খাবার না, যেই খাবারের সবচেয়ে বেশি আয়োজন থাকে সেটাই ডিনার। রাতের খাবারের ইংরেজি হলো সাপার, সুপার না কিন্তু, হ্যাঁ সাপার। ডিনার মানে হলো দ্য মেইন মিল অফ দ্য ডে, দিনের প্রধান খাবার। তো দেখেন হোয়াইল হ্যাভিং ডিনার খাওয়ার সময় শি স্যাট বিফোর মি, সে আমার সামনে বসছিল। এই যে আপায় চায়া রয়েছে ভাইয়ের দিকে, আর এই যে ভাইয়া চায়া রয়েছে আপার দিকে, তাই না? চায়া রয়েছে কি কবি গান শুনছেন? তো অনেকটা এরকম আর কি, দুজনের মুখোমুখি ভাবে যখন সামনে হয় তখন হয় বিফোর। কিন্তু আমরা এই জায়গাতে এই যে ইন ফ্রন্ট অফ দেখতেছি। এই যে দেখেন আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন, এই আমাদের সবুজ ভাই আর এই আমাদের নীল ভাই, একজন সবুজ আর একজন অবুজ। আর আমরা যদি বলি নীল ভাইয়ের সামনে সবুজ ভাই আছে, নীল জামার সামনে সবুজ জামা আছে, এই যে সামনে মানে ওর মুখ কিন্তু ওর পিঠ, তাহলে আপনারা লিখতে হবে ইন ফ্রন্ট অফ। তাহলে আমরা বলবো দ্য ম্যান ইন গ্রিন। দ্য ম্যান ইন গ্রিন মানে হলো সবুজ জামা পরিহিত লোকটা সামনে আছে, কার সামনে? দ্য ম্যান ইন ব্লু, নীল জামা পরিহিত মানুষটা সামনের দিকে। ঠিক আছে, তো আশা করছি ইনশাল্লাহ এই জিনিসগুলো বুঝে ফেলেছেন। এগুলোর জন্য আপনার আমার আর রকেট সাইন্স জানা লাগবো না। ওকে, আচ্ছা তাহলে আসলে আমরা কিছু প্র্যাকটিস করি। while eating ফুচকা, ফুচকা খাওয়ার সময় রূপা sat dash me, ইনটু মানে হচ্ছে ভিতরে। ফুচকা খাওয়ার সময় রূপা আমার ভিতরে বসছিল। কে রে ভাই, আমি কি মশারি নাকি তাবু? আমার ভিতরে বসবে? জীবনে বসতে পারবে না। আউটসাইড মানে বাহিরের দিকে। আরে ভাই আমার ভিতরেই যদি বসতে না পারে আমার বাহিরে আবার বসবে কি? হ্যাঁ বাহিরের দিকে, এটাও জীবনে বসবে না। ফুচকা খাওয়ার সময় রূপা আমার বাইরে বসবে না। বিফোর মানে সামনে, অন মানে উপরে। এখন আপনি যদি বলেন আমার উপরে বসে বসে রূপা ফুচকা খাইতেছিল, বাসায় আপনারও কি লাগবে, হ্যাঁ ফুচকালারও কি লাগবে, ওটা উপরে না ভাই। এটা হলো এই যে মুখোমুখি ভাবে সামনে, আমি সামনে উনিও সামনে, সামনাসামনি বসে ফুচকা খাইতেছিলাম, কি হবে? বিফোর। বুঝতেছেন তো? ভাই আমি তো ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি বেশি বেশি করে পড়তে হবে ভাইয়া। হ্যাঁ, আর ভোকাবুলারি দেখেন, ভোকাবুলারি মানে কি, আপনি একটা ওয়ার্ড পড়লেন, আপনি বললেন কামারাডেরি, কামারাডেরি শব্দটা শুনছেন? এই যে দেখেন CAMARA, কামারা, DERIE, কামারাডেরি। এই যে কামারাডেরি, আর গাছের পাতা সবুজ, ওই একই। হ্যাঁ, এইভাবে পড়া লাভ নাই। আপনি যখন একটা ওয়ার্ড পড়বেন, সমস্যা হচ্ছে আমরা ওয়ার্ড পড়ি আর মিনিং পড়ি, ওয়ার্ডটা কাজে লাগাইতে হয় কেমনে এটা জানি না। যেমন দেখেন ছোটবেলা থেকে
ছোটবেলা থেকে আপনি যখন প্যাসেজ পড়ছেন, গল্প পড়ে একটা শব্দ শিখছেন, ওই শব্দ কিন্তু আপনি ভুলেন নাই, বাট আপনি শব্দ শুধু মুখস্থ করে আসছেন, শুধু এইভাবে পড়ে আসছেন, অ্যারাইজেন অমুক তমুক তমুক অমুক 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 তমুক তমুক ইষ্টু কুলুকুলু আলুলুলু উলুলুলু, হ্যাঁ, এই যে পড়ছেন না, আবার এই কুলুকুলু হয়ে গেছে, ভুলে গেছেন। তো এইভাবে পড়লে আপনার জীবনেও মনে থাকবে না। আপনি যদি সিচুয়েশনাল পড়েন অথবা সেন্টেন্সে প্র্যাকটিক্যালি ওয়ার্ডটা পড়েন, তাহলে আর জীবনেও আপনার ভুল হবে না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সিচুয়েশন ওয়াইজ পড়া। যেমন ধরে নেন আপনি অনেক আগ্রহ নিয়ে একটা বিয়ে বাড়িতে বা একটা বার্থডে অনুষ্ঠানে গেছেন, ওইখানে খুব সুন্দর সাজুগুজু করা একটা মেয়ে একটা ইংরেজি ওয়ার্ড বলছে, আপনি জীবনেও শোনেন নাই, কিন্তু ভাই এই ওয়ার্ডটা আপনার জীবনেও ভুলবেন না। অথবা আপনার বন্ধু বা বান্ধবীর লগে চুল ছেঁড়াছেড়ির মতো ঝগড়া হচ্ছে, হ্যাঁ, সে আপনার চুল ছিঁড়ে ফেলতেছে, আপনি ওর নাক মুখ কান ছিঁড়ে ফেলতেছেন, এইরকম সিচুয়েশনে গিয়ে সে আপনার ইংরেজিতে একটা বকা দিছে, এই শব্দ দেখেন, আপনি মিনিং না জানলে এই শব্দ আপনি জীবনে ভুলবেন না। তাহলে বেটার হচ্ছে কি আমরা সিচুয়েশনাল ওয়ার্ড মিনিং গুলো শিখবো। সিচুয়েশনাল ওয়ার্ড মিনিং মানে বুঝতে পারছেন তো, সিচুয়েশনে পড়ে যখন আপনি শিখছেন। আর একটা বিষয় হলো, দেখবেন আমরা সম্মানের চেয়ে অপমান বেশি মনে রাখি। আপনাকে কেউ একটা ওয়ার্ড দিয়ে অপমান করছে না, দেখবেন এটা মনে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আমার মনে আছে, আমি আর আমার এক বন্ধু ওবায়দুল্লাহ, তো আমরা দুই বন্ধু একসাথে থাকতাম। তো আমাদের কাজ ছিল আর কি, বুঝছেন, আমরা একজন আরেকজনের ভোকাব জিজ্ঞেস করতাম। আমরা বলতাম যে আজকে ওই 20টা বা 25টা 30টা ভার্ব তুমিও মুখস্থ করবো, আমিও মুখস্থ করবো, ঠিক আছে? তো প্রথম দিন তো আমি আমার এই বন্ধুরে কট খাওয়াই দিছি, দ্বিতীয় দিন থেকে আর পারি নাই। আমি কি করতাম জানেন, ধরেন আমরা পড়ে আসছি যে হচ্ছে প্রেমের প্রস্তাব দেওয়ার ইংরেজি কি, ও, এটা পড়ছেন নাকি, ও। তারপরে দেখেন এই যে এলোপ মানে হচ্ছে মানে কারো মেয়ে বা ছেলেরা নিয়ে পালায় যাওয়া, হ্যাঁ, প্রেমিকার বা প্রেমিক বা প্রেমিকারা নিয়ে পালায় যাওয়া। তো আমি যে কাজটা করতাম, আমি করতাম কি, ইংরেজিও পড়তাম, বাংলাও পড়তাম, বানানও পড়তাম। তো ধরে নেন একটা ওয়ার্ড আসছে আর কি, যে ধরে নেন সুরসুরি দেয়া, সুরসুরি দেওয়ার ইংরেজি কি, টিকল। তো ওই আমি যে কাজটা করছি, আমি ওয়ার্ডও পড়ছি, 3টা ফর্ম পড়ছি, প্লাস বাংলাটা পড়ছি। তো আমি বলছি ঠিক আছে দোস্ত, তুমি আমার আগে জিজ্ঞেস করো। তো আমার ওবায়দুল্লাহ জিজ্ঞেস করছে, হ্যাঁ, আমি মোটামুটি ভালোই করছি। হ্যাঁ, এটা তো আমার প্রাইস সিস্টেম ছিল যে একটা ভুল করলে 2 টাকা, 2 টাকা ধরে নেন, বা 1 টাকা। এটা তো আমি 2005-এ এসএসসি দিয়েছি আর কি, মানে অনেক আগের। তখন 1 টাকা 2 টাকা মানে অনেক টাকা। তো ও আমার যখন জিজ্ঞেস করছে, আমি মানে 2টা বা 3টা ভুল করছি। এইবার ওর পালা, ঠিক আছে? ওরে আমি জিজ্ঞেস করছি কিভাবে জানেন, বাংলা দিয়ে বললাম, বলো সুরসুরির ইংরেজি কি। বন্ধু এটা কি হলো, তুমি তো আমাকে ওয়ার্ডটা বলবা। বললাম না, আমি ওয়ার্ড বলবো না, আমার তো কথা হয় না তোমার সাথে, আমি কেমনে মুখস্থ করবো। এই আমি তারা যখন বাংলাগুলো জিজ্ঞেস করতেছি, দেখি অনেক অনেক জায়গায় সে আটকে যেতেছে, কিন্তু আমি ইংরেজি জিজ্ঞেস করলে ঠিকই পারতো। তো আপনি যে কাজটা করবেন, এইভাবে বন্ধুর সাথে গেম খেলবেন, হ্যাঁ, বা কাউকে বললেন, আম্মুরে বললেন যে আম্মু আমাকে ওয়ার্ডগুলো জিজ্ঞেস করো, তো যেভাবে খুশি ভাবে জিজ্ঞেস করো, ঠিক আছে? এরকম আর কি। তো ওই সিচুয়েশনাল ভাবে আমরা যখন ওয়ার্ড পড়ি, ভোক্যাব পড়ি, এই ভোক্যাব সহজে ভোলা যায় না। এই ভোলা যায় না বললে আবার অনেকে জিজ্ঞেস করবে, ভাইয়া বরিশাল কি যায়? ওরে শোনা, এই ভোলার বরিশাল ওইদিকে যায় নাই। তো আপনাকে যেটা করতে হবে আর কি, আপনি ওয়ার্ড মিনিং গুলো সিচুয়েশনাল পড়বেন, সিচুয়েশন ক্রিয়েট করে পড়বেন, মিনিং ওয়াইজ পড়বেন, কি অর্থে বসতেছে এটা পড়বেন, তার ফর্মগুলো কি এটা পড়বেন। ধরেন আপনি একটা ওয়ার্ড শিখছেন, রিলাই। রিলাই মানে নির্ভর করা, হ্যাঁ, তাহলে এটা হলো একটা ভার্ব। তাহলে আপনি মাথায় রাখবেন, ডিপেন্ডের পরে যেমন অন বসে, রিলাইয়ের পরে অন বসে। এবার এটা ভার্ব তো শিখছেন, এখন আপনি একটা নাউন কিভাবে শিখবেন, আপনি এটা অ্যাডজেক্টিভ কিভাবে শিখবেন। আপনাকে এই ওয়ার্ডটা 3টা ফর্ম 4টা ফর্ম যা আছে এটা শিখে নেবেন, এরপরে চাইলেও আর ভুল হবে না, ঠিক আছে? যেমন আপনি জানেন কিনা জানি না, এটা নাউনটা হলো রিলায়েন্স, ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি সম্ভবত, হ্যাঁ, রিলায়েন্স কোম্পানি, আরো বড় কোম্পানি থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। মুকেশ আম্বানির, এটার অ্যাডজেক্টিভ কি, এই যে রিলায়েবল। তাহলে দেখেন তো, তাহলে আপনি মাথায় রাখলেন, রিলাই মানে নির্ভর করা, হ্যাঁ, রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরশীলতা, হ্যাঁ, তারপরে আপনি রিলায়েবল, নির্ভরযোগ্য। এই যেভাবে যখন ভোকাব মনে রাখবেন, খুব ইজিলি মাথায় থাকবে ইনশাল্লাহ, খাতার পাশাপাশি মাথায় থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার দেখেন তো, ইন দ্য লাইন ফর দ্য টিকিটস, টিকিটের লাইনে রূপা ওয়াজ ড্যাশ মি, রূপা আমার সামনে ছিল। তাহলে দেখেন, টিকিটের লাইনে মানুষ কিভাবে সামনে থাকে, মুখোমুখি থাকে না, একজনের মুখ আরেকজনের পিঠ, একজনের মুখ আরেকজনের পিঠ। তাহলে আমরা কিভাবে বলবো, এই যে দেখেন, রূপা, বিফোর হলে তো মুখোমুখি হইতো, এভাবে কেউ লাইনে দাঁড়ায় না, বাইরের দিকে হয় না, ভিতরের দিকে, রূপার ভিতরে আমি, আমার ভিতরে রূপা, এইসব তো হবে না, এত প্রেমের দরকার নাই তোমার সোনা, তুমি বুঝে শুনে লিখবা, ঠিক আছে? এইবার আসেন 3 নাম্বার, দেখি এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর কিটা কিটা দিতে পারি, আমরা একটু ট্রাই করি। ওয়ালাইকুম ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম মুরব্বী সাজ্জাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের আপু বলছেন ডি। তাহলে একটু খেয়াল করেন তো, আমি একটু মিনিং গুলো বলি। এই যে বাহাইন্ড মানে হলো পেছনে,
আউটসাইড বাহিরে বা বাহিরের দিকে। বিফোর মানে হলো সামনে, কেমন সামনে, ওই যে এইভাবে সামনে। ইন ফ্রন্ট অফ এর মানে হলো সামনে, কেমন সামনে, এই যে এরকম সামনে। এখন দেখেন তো অ্যাজ, ও আচ্ছা অ্যাজ এর বাংলাটা বলি নাই, অ্যাজ মানে হলো যেহেতু, জাস্ট বাংলাটা একটু খেয়াল করেন তো। অ্যাজ দ্য লিটল বয় ওয়াজ ড্যাশ দ্য বানিয়ান ট্রি, যেহেতু ছেলেটা বট গাছের ড্যাশে ছিল, ছেলেটা বট গাছের যেহেতু ড্যাশে ছিল তাই আই কুডন্ট সি হিম, আমি তারা দেখতে পাই নাই। আচ্ছা ভাই, একটা ছেলে বট গাছের সামনে থাকলে আপনি তারা দেখবেন না? আপনি কি কানা? আমি কি কানা নাকি? আমরা কি অন্ধ? আমরা তো দেখতে পাই। এই যে দেখেন, আপনি যখন বলবেন যেহেতু সে বট গাছের সামনে আসিল আমি তারা দেখি নাই, নো, আপনি বলবেন যেহেতু উনি বট গাছের পেছনে ছিল, ভাই আমার চক্ষু তো আর এক্সরে না যে আমি এক্সরে করে বট গাছের পিছনে কি আছে বুঝে ফেলামো। তাহলে আপনি বলবেন অ্যাজ দ্য বয় ওয়াজ বিহাইন্ড দ্য বানিয়ান ট্রি, যেহেতু পোলাটা বট গাছের পেছনে ছিল তাই চোখে দেখি নাই। খুব কমন, একটা সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, এর সাথে সাথে আমরা এই দেখেন বাহাইন্ডের ব্যবহার শিখে ফেললাম। সো ডিয়ার, আমি আজকে আর খুব বেশি ক্লাসটা দীর্ঘায়িত করছি না, কারণ আজকে জুমার নামাজ আছে আপনাদের, আর আমরা অলমোস্ট ক্লাস করে ফেলছি 1 ঘন্টা 10 মিনিট প্লাস আর কি। সো এই হলো আমাদের আজকের আলোচনা। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আপনাদেরকে প্রেপোজিশনের বাকি অংশটাও দেখাই দেবো, প্লাস চেষ্টা করব না, আমি দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। এবারে এসএসসির মানে ক্লাস 10-এর যে টেস্ট পরীক্ষাগুলো হয়ে গেল, বাংলাদেশের নাম করা কিছু স্কুলের টেস্টের কোশ্চেনের সমাধান আমি করা দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকবার আমি আপনাদেরকে একটু বলি, তো আপনাদের যেই ভাই বোনেরা আছে একবারে ক্লাস 5 থেকে, হ্যাঁ আমাদের দেখেন ক্লাস 5-এর কোর্স আছে, কিন্তু ক্লাস 5-এর ইংরেজি 1000 টাকায় ক্লাস 5-এর কমপ্লিট ইংরেজিটা শেষ হয়ে যাবে। 1 বছরের কোর্স শেষ হলে আমরা আবার এগুলো রিপিট ক্লাস করাবো, মানে আমি আমার কথা বলছি, ভাইও করাবে। ক্লাস 5-এর ম্যাথ পাহলবি ভাইয়ারে পাচ্ছেন, ফাতিন ভাইরে পাইতেছেন, মানে বাংলাদেশের টপ ক্লাস টিচারদেরকে পাচ্ছেন। এইচএসসির ক্ষেত্রে যে পাহলবি ভাইয়ের কেমিস্ট্রি কোর্সে যুক্ত হতে পারেন। আমার ইংরেজি কোর্সও আছে, আপনারা জাস্ট এসিএস আনলক ইংলিশে, হ্যাঁ এসিএস আনলক ইংলিশ লিখলেই যে কোর্সটাতে যুক্ত হতে পারবেন। এরপরে দেখেন, এরপর আপনি যদি চান যে ভাই মানে ক্লাস 8-এর ক্লাস কোর্স আছে কিনা, হ্যাঁ ক্লাস 8-এর বিজ্ঞান ইংরেজি গণিত আছে, ক্লাস 8-এর বিজ্ঞান আছে, ক্লাস 8-এর ইংরেজি আছে। এখন কিন্তু দেখেন 5-এ এবং 8-এ কিন্তু বৃত্তি আছে, হ্যাঁ। সো যেহেতু আপনাদের ছোট ভাই বোনরা যদি ভালোভাবে পড়তে পারে, বাসায় টিচার থাকে আলহামদুলিল্লাহ, যাদের নাই বা চাচ্ছেন একটু অ্যাডভান্স লেভেলের শিখবে আপনাদের ভাই বোনেরা, কোর্সগুলোতে যুক্ত করে দিতে পারেন। ক্লাস 6-এ গিয়ে অনেক সময় ইংরেজিটা খুব ভালোভাবে পড়তে হয়, ম্যাথ ভালোভাবে পড়তে হয়, আমরা অনেক সময় ফাঁকিবাজি করি। সো এই দুটো জায়গাতেও আপনারা ম্যাথের এবং ইংরেজির কোর্স পাচ্ছেন ইনশাল্লাহ। ক্লাস 7-এর পাচ্ছেন, আর নবম দশমের তো অনেকগুলো কোর্সে আছে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস আর খুব বেশি দীর্ঘায়িত করলাম না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মানে নেক্সট পার্টে প্রেপোজিশন আমরা শেষ করে ফেলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।